দেখা যাচ্ছে, যে কোনো একটাতে ক্লিক ক্লিক করলেই দেখতে পাবে। এই সমস্যাটা হচ্ছে, যে দেখতে পাচ্ছে না তাকে একটুখানি বলুন যে আর একটা আইডিতে দেখতে, তাহলে বোধহয় পেয়ে যাবে। ও, হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছিলাম না প্রথমে। এবার এখন এবার 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 দেখলাম দেখা স্যার। যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, দেখো, দেখো আমাকে আমাকে দেখতে হ্যাঁ পাচ্ছ? স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ আমি, স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট ডান দিকে লিখছি, হ্যাঁ, ঠিক আছে। আবার আবার শুরু করছি তাহলে। দেখো, এই যে সোম্যাটিক সেল আছে, সোম্যাটিক সেলে 23 পেয়ার্স অফ ক্রোমোসোম থাকে। সুতরাং এই ক্রোমোসোমের কোনো একটা পার্টিকুলার জায়গায় প্রধানত কোনো পার্টিকুলার ট্রেটের জিন থাকে। এবং তোমাদেরকে বলেছিলাম যে এই যে জিনগুলো, যে ডিফারেন্ট জিনগুলো অ্যাকচুয়ালি থাকে, কোনো পার্টিকুলার ট্রেটের জিন সবসময় হোমোলোগাস ক্রোমোসোমের স্পেসিফিক স্থানে থাকে। যে স্থানে থাকবে তাকেই আমরা বলবো লোকাস। যেমন হাইটের জিন এই জায়গাতে থাকবে, আবার ধরা যাক অন্য কোনো ক্যারেক্টারের জিন অন্য একটা লোকাসে থাকবে। ওকে, সুতরাং স্পেসিফিক ট্রেটের জিন সবসময় ক্রোমোসোমের স্পেসিফিক জায়গাতে থাকবে, তো তাকেই আমরা বলবো লোকাস। এবার যে বিষয়টা আসবে সেটা হলো কোনো পার্টিকুলার ক্যারেক্টার, সেটা দু রকম হতে পারে। আমি জাস্ট একটা ব্রিফ আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সুতরাং কোনো পার্টিকুলার ক্যারেক্টার বা কোনো পার্টিকুলার বৈশিষ্ট্য প্রধানত দু রকম হতে পারে। একটি হলো হোমোজাইগাস। তাহলে মেন্ডেল কি বললেন? মেন্ডেল বললেন যে কোনো পার্টিকুলার ক্যারেক্টার সবসময় কন্ট্রোল হচ্ছে দুটি ফ্যাক্টর দিয়ে। ওকে, এবং পরবর্তীকালে এই দুটি ফ্যাক্টরকে বিজ্ঞানী জোহানসন জিন বলেছিলেন। সুতরাং কোনো পার্টিকুলার ক্যারেক্টার আইদার হোমোজাইগাস হতে পারে অথবা হেটারোজাইগাস হতে পারে। অর্থাৎ কোনো পার্টিকুলার ক্যারেক্টার বা ট্রেট হোমোজাইগাস হতে পারে অথবা হেটারোজাইগাস হতে পারে। ধরা যাক গাছের হাইটের কথা আমি বলবো, যে যদি হাইট যদি একটা ট্রেট হয়, তাহলে হোমোজাইগাস সেটা আইদার ক্যাপিটাল টি হতে পারে অথবা স্মল টি হতে পারে। তার মানে কি, কোনো পার্টিকুলার লোকাসে অর্থাৎ সমস্ত ক্রোমোজোম জোড়ের সুনির্দিষ্ট স্থানে দুটি জিন যদি একই রকম হয়, তখনই তাকে বলা হয় হোমোজাইগাস। সুতরাং হোমোজাইগাস আইদার ক্যাপিটাল টি হতে পারে অথবা স্মল টি হতে পারে। হোমোজাইগাস মানে সেম। আর হেটারোজাইগাস মানে কি? হেটারোজাইগাস মানে যখন দুটি জিন যখন ডিফারেন্ট হয়, অর্থাৎ দুটি জিন যখন ডিফারেন্ট ফর্মে থাকে, তখনই তাকে আমরা বলবো হেটারোজাইগাস। এই জায়গায় একটা বিষয় থাকে, সেটা হলো টেস্ট ক্রস। এটা অনেক সময় পরীক্ষাতে আসে যে টেস্ট ক্রস। হোয়াট ইজ টেস্ট ক্রস অ্যাকচুয়ালি? টেস্ট ক্রসে এটাই করা হয় যে কোনো ডমিন্যান্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী জীবের জিনোটাইপ নির্ণয় করা হয়। ওকে, সুতরাং যখন হোমোজাইগাস রিসেসিভ হয়, অর্থাৎ কোনো মটর গাছ যদি খর্ব হয়, ডুয়ার্ফ হয়, আমরা জানি যে তার জেনোটাইপ সবসময় কি হবে? স্মল টি। আমি এখন ডিটেলস এগুলো বলছি না, জাস্ট তোমাদেরকে কনসেপ্ট দিয়ে দিচ্ছি। তোমরা তো এই বিষয়গুলো জানো, তবু আমি বলে দিচ্ছি, অনেকে ভুলে গেছো হয়তো। সুতরাং যখন খর্ব কোনো বৈশিষ্ট্য যখন হয়, তখন তার জেনোটাইপ আমরা অবশ্যই জানি যে সেটা হলো স্মল টি। কিন্তু প্রবলেমটা কখন হয়? প্রবলেমটা তখনই হয় যদি কোনো ডমিন্যান্ট ক্যারেক্টার আসে, অর্থাৎ যদি কোনো প্রকট ক্যারেক্টার আসে। এক্ষেত্রে প্রকট ক্যারেক্টার বলতে আমরা কি বুঝবো? মটর গাছের যদি লম্বা বৈশিষ্ট্য হয়, তাহলে তার জেনোটাইপ আইদার ক্যাপিটাল টি হতে পারে অথবা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। সুতরাং এইরকম অবস্থায় কি হবে? অর্থাৎ কোনো ডমিন্যান্ট ক্যারেক্টারকে আমরা যদি বুঝতে চাই যে হোয়াট ইজ ইটস জেনোটাইপ, তখন আমাদেরকে যে ক্রস করতে হবে, তখন তাকে আমরা বলবো টেস্ট ক্রস। ওকে, সুতরাং ডমিনেন্ট কোনো ক্যারেক্টারের সঙ্গে যখন আমরা হোমোজাইগাস রিসেসিভকে যখন ক্রস করব, সুতরাং ডমিনেন্ট ক্যারেক্টারের সঙ্গে যখন হোমোজাইগাস রিসেসিভকে আমরা ক্রস করব, তখন দু রকম কেস অ্যারাইজ করতে পারে। নাম্বার ওয়ান কেস, সেটা হলো 100% ডমিনেন্ট ইন্ডিভিজুয়াল হতে পারে। ওকে, যদি 100% ডমিনেন্ট যদি ইন্ডিভিজুয়াল হয়, তাহলে এই যে ডমিনেন্ট ক্যারেক্টার, এর জেনোটাইপ অবশ্যই হোমোজাইগাস হবে। সেকেন্ড রকমের ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা হলো 50% ডমিনেন্ট অর্থাৎ লম্বা এবং 50% রিসেসিভ হতে পারে। এইরকম যদি কন্ডিশন হয়, তাহলে যে ডমিনেন্ট ক্যারেক্টার অর্থাৎ পেরেন্টাল জেনারেশনের যে ডমিনেন্ট বা প্রকট ক্যারেক্টার ছিল, সেটা অবশ্যই হেটারোজাইগাস হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ টেস্ট ক্রস। এবং একটা বিষয় মনে রাখবে, যে জেনেটিক্সে সবসময় ডমিনেন্ট ক্যারেক্টার আমাদেরকে একটু প্রবলেম তৈরি করবে। ঠিক আছে, কারণ কি? কারণ ডমিনেন্ট ক্যারেক্টারে দু রকমের জেনোটাইপ হতে পারে, আইদার সেটা হোমোজাইগাস হতে পারে অথবা সেটা হেটারোজাইগাস হতে পারে। সো অলওয়েজ ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস ডমিনেন্ট ক্যারেক্টার। তাহলে কোনো ডমিনেন্ট ক্যারেক্টারকে যখন আমরা হোমোজাইগাস রিসেসিভের সঙ্গে ক্রস করব, তখনই তাকে বলা হয় টেস্ট ক্রস। এবং সেক্ষেত্রে যে সমস্ত প্রোজেনি তৈরি হবে, যদি 100% ডমিনেন্ট হয়, তাহলে অবশ্যই সেই ডমিনেন্ট ক্যারেক্টারের জেনোটাইপ হবে হোমোজাইগাস।
আর যদি 50% ডমিনেন্ট আর 50% রিসেসিভ ইন্ডিভিজুয়াল আমরা যদি পাই, তাহলে সেই ডমিনেন্ট ক্যারেক্টারের জেনোটাইপ হবে হেটারোজাইগাস। ওকে, তাহলে এটা হলো মেনলি কনসেপ্ট। চলো এবার আমি নোটস তোমাদেরকে দেখিয়ে দিই আমার নোটসে কি কি বিষয় আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে যারা এবার বলে দিই যে যারা ছোট মানে লেখাগুলো যারা ছোট দেখছো, একটু স্ক্রিনটাকে তোমরা বাড়িয়ে নেবে তোমাদের স্ক্রিনটা, ঠিক আছে? এবার দেখো প্রথমে যেটা বলবো সেটা হলো প্রি মেন্ডেলিয়ান পিরিয়ড, এই বিষয়টা একটুখানি কনসেপশন রাখবে। তাহলে জেনেটিক্স আমরা কাকে বলবো? জেনেটিক্স মানে সিম্পলি ট্রাভেলিং অফ জিন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ প্রত্যেকটা জেনারেশনে, অর্থাৎ বিভিন্ন জেনারেশনে যে জিনের যে ট্রাভেলিং হয় তাকেই আমরা বলবো জেনেটিক্স। সুতরাং এক্ষেত্রে আমরা প্রথমেই দেখছি যে সামারিতে আমরা চলে আসি প্রি মেন্ডেলিয়ান পিরিয়ড। হোয়াট ইজ প্রি মেন্ডেলিয়ান পিরিয়ড? অর্থাৎ মেন্ডেলের আগে বিজ্ঞানীরা কি ভাবতেন? প্রথমেই যেটা আছে সেটা হলো ময়েস্ট ভেপার থিওরি, এবং এই ময়েস্ট ভেপার থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী পিথাগোরাস। পিথাগোরাস কি বললেন যে মেল অর্গ্যান অর্থাৎ পুরুষ অর্গ্যান থেকে কিছু ময়েস্ট ওয়াটার ভেপার চলে আসে, অর্থাৎ পুরুষদের দেহে যে অর্গ্যান আছে সেখান থেকে কিছু ময়েস্ট ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প আসে, এবং ফিমেলদের দেহ থেকে ময়েস্ট ভেপার আসে। সেই দুটো ময়েস্ট ভেপার পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে অফস্প্রিং বা সন্তান তৈরি হয়। এক্ষেত্রে অফস্প্রিং মানে সন্তান। ওকে, এরপরে অ্যারিস্টটল কি বললেন? অ্যারিস্টটল বললেন যে রিপ্রোডাক্টিভ ব্লাড থিওরি। তাহলে অ্যারিস্টটল যে থিওরি প্রপোজ করেছিলেন তাকে আমরা বলবো রিপ্রোডাক্টিভ ব্লাড থিওরি। রিপ্রোডাক্টিভ ব্লাড থিওরিতে কি বলা হচ্ছে? বলছে যে পুরুষের দেহতে অনেক মোর পিওর ব্লাড, মানে মানুষের দেহতে রক্ত থাকে তিনি বলছেন, তো তার মধ্যে যেগুলো অনেক বেশি বিশুদ্ধ পুরুষদের ক্ষেত্রে, এবং স্ত্রীদের ক্ষেত্রেও যেগুলো অনেক বেশি বিশুদ্ধ, তো পুরুষ এবং স্ত্রী যখন নিজেদের মধ্যে প্রজনন করে তখন সেই বিশুদ্ধ রক্ত পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সন্তান তৈরি করে। ওকে, সুতরাং এক্ষেত্রে বলা হচ্ছে যে পুরুষদের মানে পিতার দেহ থেকে রক্ত এবং মাতার দেহ থেকে মোর পিওর ব্লাড সন্তানের দেহতে ট্রান্সফার হয়, জিনের কথা কিন্তু বলা হচ্ছে না। তারপরে প্রি ফরমেশন থিওরি, এই থিওরির প্রবক্তা হলেন বিজ্ঞানী ম্যালপিজি। তিনি কি বললেন, এবং বিজ্ঞানী লিভেন হক এটাকে কিন্তু সাপোর্ট করেছিলেন। সুতরাং প্রি ফরমেশন থিওরিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে স্পার্ম এবং ওভাম, এই স্পার্ম এবং ওভাম বা শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে ছোট ছোট মানুষের মতো গঠন আছে, তাকে বলে হিউম্যান কিউল। ওকে, সো দিস ইজ হিউম্যান কিউল অর স্মল ম্যান আছে, তো এরা নতুন অফস্প্রিং তৈরি করে। সুতরাং এই যে থিওরি এটাকে আমরা বলবো প্রি ফরমেশন থিওরি। এরপরে যে থিওরি আছে সেটা হলো থিওরি অফ প্যানজেনেসিস। দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, এই জায়গাটা ভালো করে মনে রাখবে, থিওরি অফ প্যানজেনেসিস। থিওরি অফ প্যানজেনেসিস প্রবক্তা ছিলেন বিজ্ঞানী মপার্টিয়াস। তিনি কি বললেন? মেল বডি এবং ফিমেল বডি থেকে ছোট ছোট প্যানজিন পার্টিকেল আসবে, অর্থাৎ পুরুষের দেহ থেকে ছোট পার্টিকেল এবং স্ত্রীদের দেহ থেকে ছোট পার্টিকেল আসবে। এই সমস্ত পার্টিকেলগুলো রিপ্রোডাক্টিভ অর্গানে জমা হবে। ওকে, তাহলে পুরুষদের দেহ থেকে পার্টিকেল আসছে প্যানজিন এবং স্ত্রীদের দেহ থেকে পার্টিকেল আসছে প্যানজিন। এই প্যানজিনগুলো রিপ্রোডাক্টিভ অর্গানে গিয়ে জমা হবে এবং তারপরে যখন প্রজনন হবে তখন সেখান থেকে সন্তান তৈরি হবে। সুতরাং এই যে থিওরি, দিস ইজ কল্ড দ্য থিওরি অফ প্যানজেনেসিস। তোমাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য থিওরি অফ প্যানজেনেসিস, তখন এই বিষয়টা এইরকম ভাবে ছবি আঁকবে। ঠিক আছে, তোমরা সবাই জানো, কিন্তু কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে এটাই হলো অন্যতম প্রধান ব্যাপার। সুতরাং যখনই এইভাবে লিখে দেবে তখন সহজেই যিনি খাতা দেখবেন তিনি বুঝে যাবেন যে টোটাল তোমার কাছে মানে তোমার কাছে টোটাল বিষয়টা ক্লিয়ার আছে। এরপরে যেটা আছে সেটা হলো চেঞ্জড থিওরি অফ প্যানজেনেসিস। তাহলে প্যানজেনেসিস থিওরিকে চেঞ্জ করে দিলেন কে? বিজ্ঞানী ডারউইন। তিনি কি বললেন? মেল বডি এবং ফিমেল বডি থেকে ছোট ছোট যে সমস্ত পার্টিকেলস গুলো আসবে সেই পার্টিকেলস গুলোকে আমরা বলবো গ্যামিউল, এবং এই গ্যামিউল গুলোকেই তিনি বললেন অ্যাকচুয়ালি প্যানজিন, এবং এই গ্যামিউল থেকে যেটা আসে সেটা হলো গ্যামেট। ওকে, এবং এই গ্যামেট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জাইগোট তৈরি হয় এবং জাইগোট থেকে অ্যাকচুয়ালি অফস্প্রিং তৈরি হয়। সুতরাং চেঞ্জ থিওরি অফ প্যানজেনেসিস যে সায়েন্টিস্ট দিলেন তিনি হলেন ডারউইন। এরপরে যে থিওরি আছে সেটা হলো সোম্যাটোপ্লাজম এন্ড দ্য জার্ম প্লাজম থিওরি। তোমরা প্রত্যেকেই জানো যে এই থিওরির প্রবক্তা বিজ্ঞানী অগাস্ট অফ ওয়াইসম্যান। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। তাহলে থিওরি অফ প্যানজেনেসিস এবং থিওরি অফ সোম্যাটোপ্লাজম এন্ড জার্ম প্লাজম এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কি বলা হচ্ছে যে সোম্যাটোপ্লাজম এবং জার্ম প্লাজম যেটা আছে, সোম্যাটোপ্লাজম মানে আমাদের দেহ গঠনকারী কোষ বা সোম্যাটিক কোষকেই আমরা বলতে পারি সোম্যাটোপ্লাজম, এবং জার্ম প্লাজম মানে হলো আমাদের গ্যামেট। সুতরাং জার্ম প্লাজম অর্থাৎ পুরুষের দেহ থেকে জার্ম প্লাজম এবং স্ত্রীদের দেহ থেকে জার্ম প্লাজম পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অফস্প্রিং তৈরি করে। ওকে, সুতরাং এই যে থিওরি এটাকে বলা হয় সোম্যাটোপ্লাজম এন্ড দ্য জার্ম প্লাজম থিওরি। তাহলে থিওরি অফ প্যানজেনেসিস এবং সোম্যাটোপ্লাজম এন্ড দ্য জার্ম প্লাজম থিওরি, এই থিওরি গুলো কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট যেটা আছে সেটা হলো
এরপরে তাহলে প্রি মেন্ডেলিয়ান পিরিয়ডে যে বিষয়টা বলা হচ্ছে, দেখো প্রি মেন্ডেলিয়ান পিরিয়ডে আরো একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে, সেই কনসেপ্টকে আমরা বলবো যে ব্লেন্ডিং নেচার অফ দ্য ইনহেরিটেন্স। ওকে, সো ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স এক্ষেত্রে কি বলা হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে যে পুরুষের দেহ থেকে স্পার্ম বা শুক্রাণু আসে এবং স্ত্রীদের দেহ থেকে এগ ওভাম বা ডিম্বাণু আসে, এবং শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের সঙ্গে যখন মিলিত হয় তখন পুরুষদের দেহ থেকে এই যে স্পার্মের বা মেলদের ক্যারেক্টার 50% এবং ফিমেল ক্যারেক্টার 50% আছে। ওকে, সুতরাং এটাকেই আমরা বলবো ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স। কিন্তু মেন্ডেল এই বিষয়টাকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করলেন। তাহলে এবার যে পিরিয়ডটা চলে আসবে সেটা হলো মেন্ডেলিয়ান পিরিয়ড। তাহলে এতদিন পর্যন্ত জাস্ট মেন্ডেলের আগে পর্যন্ত সায়েন্টিস্টরা এটা দেখছিলেন, এটা ভাবছিলেন, এটা চিন্তা করছিলেন যে কিভাবে কোনো পার্টিকুলার ক্যারেক্টার কিভাবে পেরেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে যায়, কিভাবে পিতামাতা থেকে সন্তানের মধ্যে যায় সেটা তারা দেখছিলেন। এবং মেন্ডেল যে কাজটা করলেন, মেন্ডেল দেখো তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যে ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্সে কি হচ্ছে, যে মেল এবং ফিমেল ক্যারেক্টার অ্যাকচুয়ালি হাফ হাফ করে প্রকাশিত হয়। ওকে, এটাই হলো ব্লেন্ডিং নেচার। তাহলে এক্ষেত্রে দেখো মেন্ডেল কি করলেন, তো ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স যদি হতো অ্যাকচুয়ালি জীবের মধ্যে যদি ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স দেখা যেত, তাহলে একটি লম্বা মটর গাছকে যদি একটা খর্ব মটর গাছের সঙ্গে ক্রস করা হয়, একটা 7 ফুট লম্বা মটর গাছ এবং একটা 4 ফুট খর্ব মটর গাছকে যদি ক্রস করা হয়, তাহলে এক্ষেত্রে যে মটর গাছ পাওয়ার কথা সেটা হলো 5.5 ফুট। ঠিক আছে, এটা হলো অ্যাকর্ডিং টু দ্য ব্লেন্ডিং নেচার। সুতরাং একটা অ্যাভারেজ বৈশিষ্ট্য পাওয়া যাবে। তাহলে 7+4/2 সমান কত পাওয়ার কথা, 5.5। এটাই হচ্ছে ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স। কিন্তু মেন্ডেল কি করলেন, but when he has done the hybridization with the plants, he found some plants are 7 feet and some plants are 4 feet. তাহলে এক্ষেত্রে ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স অনুযায়ী সমস্ত প্ল্যান্টসের উচ্চতা হওয়ার কথা ছিল 5.5, মানে অ্যাভারেজ বৈশিষ্ট্য। কিন্তু তিনি এক্ষেত্রে কি দেখলেন, এরকম অ্যাভারেজ বৈশিষ্ট্য নয়, কিছু প্ল্যান্টস হচ্ছে 7 ফুট লম্বা, আবার কিছু প্ল্যান্টস হচ্ছে 4 ফুট লম্বা। এবং সেই কারণের জন্য এটা বলা হচ্ছে যে সো ব্লেন্ডিং নেচার অফ দ্য ইনহেরিটেন্স ইজ নট প্রপার ওয়ে টু কনক্লুড দ্য ইনহেরিটেন্স মোড। সুতরাং কিভাবে সন্তান সন্ততির মধ্যে কিভাবে ক্যারেক্টার যায় সেটা কিন্তু ব্লেন্ডিং নেচার কিন্তু সঠিকভাবে সঠিক নয় অ্যাকচুয়ালি ব্লেন্ডিং নেচার। তাহলে এক্ষেত্রে তিনি কি করলেন, এক্ষেত্রে তিনি যেটা বললেন সেটা হলো কোনো ফ্যাক্টর, অ্যাকচুয়ালি ফ্যাক্টর প্রধানত একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে প্রধানত ট্রান্সফার হয়। ওকে, এবং এই ফ্যাক্টরকেই তিনি বললেন জিন। এবং এই জিনের মধ্যে কোনো একটা ফ্যাক্টর 100% প্রকাশিত হয় এবং কোনো একটা ফ্যাক্টর 0% প্রকাশিত হয়। দিস ইজ কল্ড 100% ডমিনেন্সি। সুতরাং মেন্ডেল যে ইনফরমেশন দিলেন, যে তত্ত্ব দিলেন সেটা হচ্ছে ডমিন্যান্ট অ্যান্ড রিসেসিভ। সো ডমিনেন্সি অ্যান্ড রিসেসিভনেস। ওকে, তাহলে কোনো হেটারোজাইগাস যদি ইন্ডিভিজুয়াল হয়, ক্যাপিটাল টি স্মল টি যদি ইন্ডিভিজুয়াল হয়, তাহলে তার মধ্যে একটা জিন 100% প্রকাশিত হবে এবং আরও একটা জিন প্রকাশিত হবেই না। তাহলে এক্ষেত্রে এই জেনোটাইপে ক্যাপিটাল টি 100% প্রকাশিত হবে এবং স্মল টি প্রকাশিত হবেই না। ওকে, সুতরাং এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই প্রধানত মেন্ডেল দিলেন। তাহলে মেন্ডেল বললেন যে কোনো জীবের কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য সবসময় দুটো ফ্যাক্টর দ্বারা কন্ট্রোল হয়, এবং যদি কোনোভাবে ডমিনেন্ট ক্যারেক্টার আসে বা প্রকট ক্যারেক্টার আসে, সেই প্রকট ক্যারেক্টারের মধ্যে একটি যে জিন আছে সেটি 100% প্রকাশিত হবে এবং অন্য জিনটা কিন্তু প্রকাশিত হবে না। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট অফ মেন্ডেল। ওকে, এবং এক্ষেত্রে মেন্ডেল যে ক্রস করেছিলেন সেটা হলো মোনোহাইব্রিড ক্রস। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন দেয় যে হোয়াট ইজ দ্য ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স, তাহলে এই জায়গাটা তোমরা লিখতে পারবে। এবং এই ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স থেকে মেন্ডেল কিন্তু বললেন যে ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি মানুষের মধ্যে বা জীবের মধ্যে এইভাবে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারকে ডিনোট করে না। এর জন্য কি হয়, এর জন্য দুটো ফ্যাক্টর লাগে। কোনো পার্টিকুলার ক্যারেক্টার সবসময় দুটো ফ্যাক্টর দ্বারা কন্ট্রোল হয়। একটি ফ্যাক্টর 100% প্রকাশিত হয় এবং আরও একটা ফ্যাক্টর 0% প্রকাশিত হয়। যদি ব্লেন্ডিং নেচার অফ ইনহেরিটেন্স হতো তাহলে একটি ফ্যাক্টর 50% হতো, অন্য ফ্যাক্টর 50% হতো। বাট ইন দিস কেসেস মেন্ডেল এটাই বললেন যে একটি ফ্যাক্টর 100% প্রকাশিত হয় এবং আরও একটা ফ্যাক্টর 0% প্রকাশিত হয়। সুতরাং এটাই হলো অ্যাকচুয়ালি আমাদের জেনেটিক্সের স্টার্টিং। সুতরাং এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমি কয়েকটা টার্মিনোলজিতে চলে যাব, যে টার্মিনোলজিগুলো একটু গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমি হাইলাইট করেছি। দেন হোয়াট ইজ দ্য ক্রস, এ মেটিং বিটুইন দ্য টু ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ দুটি ইন্ডিভিজুয়ালসের মধ্যে যে প্রজনন হয় তাকেই আমরা বলবো ক্রস। নেক্সট যেটা আছে সেটা হলো রেসিপ্রোকাল ক্রস। এ রেসিপ্রোকাল ক্রস ইনভলভস দ্য সেম ট্রেটস
but carried by the opposite to those in the original or the first cross। তার মানে কি, হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল ক্রস? ধরা যাক প্রথম ক্রস আমরা করলাম লম্বা পুরুষ এবং খর্ব স্ত্রী, তাহলে তার রেসিপ্রোকাল কি হবে? লম্বা স্ত্রী এবং খর্ব পুরুষ। সুতরাং একেই আমরা বলবো রেসিপ্রোকাল ক্রস, রাইট? তাহলে সিম্পল ক্রস, ধরা যাক এক্ষেত্রে টল মেল আছে, তাহলে পুরুষ হচ্ছে লম্বা, এবং ফিমেল এক্ষেত্রে ডুয়ার্ফ মানে খর্ব স্ত্রী আছে। এটা যদি জেনারেল ক্রস হয় তাহলে রেসিপ্রোকাল ক্রস কি হবে? রেসিপ্রোকাল ক্রস হবে টল ফিমেল, জাস্ট 6 চেঞ্জেস হয়ে যাবে, ওকে, এবং ডুয়ার্ফ মেল। সুতরাং এই ধরনের যে ক্রস এটাকে আমরা বলবো রেসিপ্রোকাল ক্রস। এবার দেখো জেনেটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হলো ফেনোটাইপ। এক্ষেত্রে আমি ফেনোটাইপকে কিভাবে ডেনোট করেছি একটু দেখো। তোমাকে যদি বলে যে হোয়াট ইজ ফেনোটাইপ, সবাই তখন বলবে যে মরফোলজিক্যাল ক্যারেক্টার অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ দ্য ফেনোটাইপ। দ্য এক্সটার্নাল ক্যারেক্টার্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ নোন অ্যাজ দ্য ফেনোটাইপ, ওকে। কিন্তু তুমি কিভাবে লিখবে, দিস ইজ ইম্পর্টেন্ট, একটু তোমাকে অন্যরকম ভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। দেন হোয়াট ইজ ফেনোটাইপ? দ্য মেজারেবল ক্যারেক্টারিস্টিক অর দ্য ডিস্টিংটিভ ট্রেট possessed by an organism is known as phenotype। তাহলে যে ক্যারেক্টারকে আমরা বুঝতে পারছি এবং যাকে যেটা দেখে আমরা কোনো ইন্ডিভিজুয়ালকে শনাক্ত করতে পারি তাকেই আমরা বলবো ফেনোটাইপ। দ্য ট্রেট মে বি ভিজিবল টু আই, সুতরাং ফেনোটাইপ বাইরে থেকে দেখা যেতে পারে। such as the color of a flower, অর্থাৎ একটা ফুলের যে কালার সেটাকে আমরা বাইরে থেকে দেখতে পারি, সো দিস ইজ এ ফেনোটাইপ। অর দ্য টেক্সচার অফ দ্য হেয়ার, অর্থাৎ আমাদের চুলের যে টেক্সচার সেটা আইদার স্ট্রেট হেয়ার হতে পারে অথবা কার্লি হেয়ার হতে পারে, সুতরাং এটা হলো অ্যাকচুয়ালি ফেনোটাইপ। অর ইট মে বি রিকোয়ার্ড দ্য স্পেশাল টেস্ট, যেটা আমি বলছিলাম যে ফেনোটাইপ যে কেবলমাত্র বাইরে থেকে দেখেই আমরা বুঝবো সেই ক্যারেক্টারগুলো সেইগুলোই যে ফেনোটাইপ সেরকম কিন্তু বিষয়টা নয়। ফেনোটাইপকে নির্ণয় করার জন্য কিছু স্পেশাল টেস্টও করা হয় ফর ইটস আইডেন্টিফিকেশন, যেমন সেরোলজিক্যাল টেস্ট ফর দ্য ব্লাড টাইপস, ওকে। তাহলে যখন তোমাকে বলবে ফেনোটাইপ কাকে বলে তখন একদম পুরো টোটাল এই অংশটা লিখতে হবে। এছাড়া টোটাল এটা লিখবে যে ফেনোটাইপ ইজ প্রডিউসড বাই দ্য ইন্টারাকশন বিটুইন ইটস জেনোটাইপ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ ফেনোটাইপকে কেবলমাত্র যে জিন যে কন্ট্রোল করে সেরকম নয়, phenotype is also controlled by the environment. This is very very important, okay। তাহলে কি হবে, এক্ষেত্রে দেখো আমি একটি র্যাটের ছবি এঁকেছি, তো এই র্যাটে বিভিন্ন স্থানে কি হচ্ছে, বিভিন্ন স্পট দেখা যাচ্ছে, এটা হলো নর্মাল টেম্পারেচার। কোন একটা র্যাট যখন নর্মাল টেম্পারেচারে থাকে এক্ষেত্রে দেখা যাচ্ছে টিপ অফ দ্য নোজ এক্ষেত্রে ব্ল্যাক আছে, কানের টিপে হচ্ছে ব্ল্যাক আছে, এরকম বিভিন্ন এরকম ভাবে ব্ল্যাক স্পট এক্ষেত্রে দেখা যাচ্ছে। কিন্তু যদি এনভায়রনমেন্ট মানে টেম্পারেচার যদি কোনোভাবে কমে যায় তখন এই ব্ল্যাক স্পটগুলো আর সেই ইঁদুরের মধ্যে দেখা যায় না। সুতরাং এখান থেকে এটাই প্রমাণিত হয় যে ফিনোটাইপ মাস্ট বি কন্ট্রোলড বাই দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করে ফেনোটাইপকে। তাহলে কি হবে, ফেনোটাইপ কিভাবে কন্ট্রোল হবে? ফেনোটাইপ নাম্বার 1 জেনোটাইপ দিয়ে কন্ট্রোল হবে, নাম্বার 2 অ্যাটেনশন অফ দ্য আদার জিনস, অ্যাকশন অফ দ্য আদার জিনস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস, অন্য জিন দ্বারা কন্ট্রোল হবে, এবং এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স দ্বারা কন্ট্রোল হবে, ওকে। সুতরাং আমরা ফেনোটাইপ বিষয়টা দেখে নিলাম। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো অ্যালিল। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অ্যালিল আমরা কাকে বলবো, কোনো জিন ডিফারেন্ট ফর্মে থাকতে পারে, কোন একটা পার্টিকুলার জিনের যে ডিফারেন্ট ফর্ম সিম্পলি তাকেই আমরা বলবো অ্যালিল, ওকে। যেমন হাইটের যে জিন সেটা দুটো ডিফারেন্ট ফর্মে থাকে, একটা ক্যাপিটাল টি ফর্মে এবং আরো একটা হলো স্মল টি ফর্মে। সুতরাং এই দুটি ফর্ম অফ জিন, এই দুটি জিনের যে ফর্ম, এই দুটি ফর্মকেই আমরা প্রধানত বলবো অ্যালিল, ওকে। তাহলে an allele is one of two or the more forms of a particular gene। দেখো এক্ষেত্রে মেন্ডেল যেটা বললেন যে কোন একটা পার্টিকুলার ক্যারেক্টার সবসময় দুটো অ্যালিল দ্বারা কন্ট্রোল হবে, কিন্তু কোন একটা পার্টিকুলার জিনের জন্য একাধিক, কোন একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য একাধিক অ্যালিল থাকতে পারে। যেমন যদি ব্লাড গ্রুপ হয় তাহলে ব্লাড গ্রুপের জন্য একাধিক জিন থাকে, কি কি জিন থাকবে, IA জিন থাকতে পারে, IB জিন থাকতে পারে, অথবা I0 জিন থাকতে পারে। যেহেতু দুইয়ের বেশি এক্ষেত্রে জিন আছে, দুইয়ের বেশি এক্ষেত্রে অ্যালিল আছে, সেই জন্য এটা হলো মাল্টিপল অ্যালিল। তাহলে কোন একটা জিন দুই বা দুইয়ের বেশি ফর্মে থাকতে পারে, তাহলে তোমাকে যদি অ্যালিলের সংজ্ঞা যদি দেয়, তুমি যদি দুটো ফর্ম লেখো তাহলে কিন্তু হবে না। সো অ্যান অ্যালিল ইজ ওয়ান অফ টু অর মোর ফর্মস অফ এ পার্টিকুলার জিন। অ্যালিল মিনস এ পার্টিকুলার ফর্ম অফ এ জিন। তাহলে অ্যালিল মানে কোন একটা জিনের কোনো সুনির্দিষ্ট ফর্ম মানে কি, কিভাবে কোনো জিন অ্যাকচুয়ালি বর্তমান আছে সেটাকেই আমরা বলবো ফর্ম। তাহলে অ্যালিল মানে সুনির্দিষ্ট ফর্ম। যদি বাংলাতে বলো
কোনো সমসংস্থ ক্রোমোজোমের সুনির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন জোড়ের একটিকে অপরটার অ্যালিল বলে। যেমন এক্ষেত্রে আমরা ক্যারেক্টার আমরা বলতে পারি যে সাইজ, সুতরাং সাইজের যে দুটি জিন, একটি সাইজ এরকম দুরকম হতে পারে, একটি টল হতে পারে, একটি ডোয়ার্ফ হতে পারে, এগুলো প্রধানত ডিফারেন্ট অ্যালিল দ্বারা কন্ট্রোল হয়। সো অ্যালিল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ pair of the genes that control the two alternative expressions of the same character and have the same loci on the homologous chromosome. অ্যালিল সবসময় হোমোলোগাস ক্রোমোজোমের সুনির্দিষ্ট জায়গাতে থাকে। যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট সেটা দিয়েছি, অ্যালিল ইজ ইউজড ফর এনি টু জিনস অফ এ সিঙ্গেল ক্যারেক্টার। সুতরাং কোনো পার্টিকুলার ক্যারেক্টারের জন্য যে কোনো দুটি জিনকে জেনারেলি প্রধানত আমরা অ্যালিল বলতে পারি। সুতরাং যদি তোমাকে বলে যে হোয়াট ইজ অ্যালিল, টোটাল এই অংশটা তোমরা লেখার চেষ্টা করবে। এরপরে যেটা আছে সেটা হলো লোকাস। সুতরাং কোনো পার্টিকুলার ক্রোমোজোমের সমসমস্ত ক্রোমোজোমের যে সুনির্দিষ্ট স্থানে কোনো পার্টিকুলার ক্যারেক্টার নির্ধারণকারী যে জিন থাকে তাকেই আমরা বলবো লোকাস। ওকে, সো দ্য স্পেসিফিক প্লেস অন এ ক্রোমোজোম হোয়ার দ্য জিনস আর লোকেটেড, তাহলে ক্রোমোজোমের যে সুনির্দিষ্ট স্থান যেখানে জিন বর্তমান থাকে তাকেই আমরা বলবো লোকাস। তাহলে লোকাস হলো একটা স্পেসিফিক রিজিয়ন। এই জায়গাটা আমি আর পড়ছি না, এখানটা দেখো জাস্ট ছবিটা এক্ষেত্রে দেখো। এক্ষেত্রে আমরা একটা হোমোলোগাস ক্রোমোজোম এঁকেছি। ওকে, অর্থাৎ একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম এঁকেছি এবং আমরা দেখছি যে ডিফারেন্ট টাইপের জিনগুলো কিভাবে অবস্থান করছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল ই স্মল ই আছে, তাহলে এটা হলো হেটারোজাইগাস অ্যালিল। তাহলে কোনো পার্টিকুলার ক্যারেক্টার, ধরো যাক ই ক্যারেক্টার, এটা কন্ট্রোল হচ্ছে কি ক্যাপিটাল ই স্মল ই দিয়ে, সুতরাং এটাকে আমরা বলবো হেটারোজাইগাস অ্যালিল। আবার দেখো স্মল ডি আছে, তাহলে এটা কি হবে হোমোজাইগাস অর্থাৎ রিসেসিভ অ্যালিল। দেখো মানুষের দেহতে 46টা ক্রোমোজোম থাকে কিন্তু জিন কতগুলো থাকে, 30,000 জিন থাকে। তাহলে নিশ্চয়ই একটা ক্রোমোজোমে একাধিক জিন থাকবে। সেই জন্যই এই যে সমসমস্ত ক্রোমোজোম জোড় আমরা এঁকেছি, এই সমসমস্ত ক্রোমোজোম জোড়ের কোনো একটা জিন যদি পিতার থেকে আসে, অন্য জিন অবশ্যই মাতার থেকে আসবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য ডিফারেন্ট জিনের ডিফারেন্ট অ্যালিল এক্ষেত্রে সমসমস্ত ক্রোমোজোম জোড়ে বর্তমান আছে। তাহলে হাইটের জন্য জিন ক্যাপিটাল টি স্মল টি যদি এই জায়গায় থাকে, এক্ষেত্রে এটা হোমোজাইগাস, তাহলে অ্যালিলস অফ দ্য ডিফারেন্ট জিন, দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এটা হচ্ছে ডিফারেন্ট জিনের অ্যালিল। সুতরাং এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, জাস্ট এখানটা একটুখানি দেখে রাখবে। ওকে, অ্যাবাউট 30% অফ দ্য জিনস ইন দ্য হিউম্যানস আর ডাই অ্যালিলিক দ্যাট দে এক্সিস্ট ইন টু ফর্ম। তাহলে মানুষের যে 30% জিন আছে তারা প্রধানত ডাই অ্যালিলিক, অর্থাৎ এরা দুটো ফর্মে থাকবে, আমরা যে মাল্টিপল অ্যালিল বলছিলাম। অ্যাবাউট 70% আর দ্য মোনো অ্যালিলিক, দ্যাট ইজ they only exist in one form and they show no variation. A very few are the polyallelic having the more than two forms. Okay, মানে কিছু সংখ্যক জিন আছে যেগুলো প্রধানত মাল্টিপল অ্যালিলিক ফর্মে থাকে। এই জায়গাটা একটুখানি মনে রাখবে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো ওয়াইল্ড টাইপ এবং মিউট্যান্ট অ্যালিল এবং তার সঙ্গে সঙ্গে ডমিনেন্ট এবং রিসেসিভ অ্যালিল। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে ওয়াইল্ড টাইপ মানেই হলো ডমিনেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট ইজ ওয়াইল্ড টাইপ অ্যালিল অ্যান্ড হোয়াট ইজ the recessive allele. Okay, তাহলে wild type allele কাকে বলবো? An allele that is very common in a population is referred to as the wild type allele. সুতরাং যে সমস্ত অ্যালিল গুলো প্রধানত পপুলেশনে অনেক কমন, অনেক বেশি যে সমস্ত অ্যালিল গুলোকে দেখা যায় তাদেরকেই আমরা বলবো wild type allele. Okay, that encodes protein functions normally. Okay, that encode proteins functions normally. সুতরাং এই সমস্ত অ্যালিল গুলো সেই সমস্ত প্রোটিন তৈরি করবে যারা জেনারেল কাজ করবে। And the alleles that are present less than 1% in a population and have been altered by the mutation are called as the mutant allele. সুতরাং ওয়াইল্ড টাইপ অ্যালিল গুলো সেগুলোই যে সমস্ত অ্যালিল গুলো কোনো পপুলেশনে অনেক বেশি সংখ্যক থাকে, দে আর নোন অ্যাজ ওয়াইল্ড টাইপ অ্যালিল। কিন্তু যে সমস্ত অ্যালিল গুলো লেস দেন 1% থাকবে তাদেরকেই আমরা বলবো মিউট্যান্ট অ্যালিল। কেন মিউট্যান্ট অ্যালিল বলবো? কারণ মিউটেশনের মধ্যে দিয়ে এরা তৈরি হচ্ছে। অফেন কখনো কখনো ওয়াইল্ড টাইপ অ্যালিলস আর বেশিরভাগ সময় ওয়াইল্ড টাইপ অ্যালিল হলো ডমিন্যান্ট এবং মিউট্যান্ট অ্যালিল হলো রিসেসিভ। হাউএভার দিস ইজ নট অলওয়েজ ট্রু। প্রধানত এটা দেখা গেছে যে যে সমস্ত অ্যালিলগুলো কোনো পপুলেশনে বেশি থাকে তারাই হলো ওয়াইল্ড, তাদেরকে আমরা বলবো ওয়াইল্ড টাইপ অ্যালিল। ওকে, তাহলে এই ওয়াইল্ড টাইপ অ্যালিলগুলো বেশিরভাগ সময় ডমিন্যান্ট হয়, অর্থাৎ বেশিরভাগ সময় এরা প্রকট হয়। কিন্তু যে সমস্ত অ্যালিলগুলো কোনো পপুলেশনে কম পরিমাণে থাকে তাদেরকে আমরা বলবো মিউট্যান্ট অ্যালিল, এবং জেনারেলি মিউট্যান্ট অ্যালিলগুলো রিসেসিভ হয়, অর্থাৎ জেনারেলি মিউট্যান্ট অ্যালিলগুলো প্রচ্ছন্ন হয়। এরপরে যেটা আছে সেটা হলো ডমিনেন্ট এবং রিসেসিভ অ্যালিল। তাহলে ডমিনেন্ট এবং রিসেসিভ অ্যালিল আমরা কাকে বলবো?
যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে কোনো একটা হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল আছে, সো দিস ইজ এ হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল। সাপোজ একটা হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালের এটা হলো জেনোটাইপ। তাহলে যে অ্যালিল অন্য অ্যালিলকে 100% সাবটেস্ট করে দেবে সেই অ্যালিলকেই আমরা বলবো ডমিন্যান্ট বা প্রকট অ্যালিল, এবং যে অ্যালিল একদমই প্রকাশিত হবে না তাকে আমরা বলবো রিসেসিভ বা প্রচ্ছন্ন অ্যালিল। সুতরাং এক্ষেত্রে ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট ওভার স্মল টি। আমি যখনই জেনেটিক্সে ক্যাপিটাল টি বাই স্মল টি এরকম ভাবে লিখবো, জানবে যে ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট ওভার স্মল টি। ওকে, সো ডমিনেন্ট অ্যালিল মিনস মাস্ক অর হাইড দ্য এক্সপ্রেশন অফ দ্য রিসেসিভ অ্যালিল। তাহলে ডমিনেন্ট অ্যালিল কি করে? ডমিনেন্ট অ্যালিল মাস্ক করে রাখে, মানে কি আবৃত করে রাখে, এবং তার সঙ্গে সঙ্গে হাইড করে রাখে রিসেসিভ অ্যালিল যাতে প্রকাশিত হতে না পারে। রিসেসিভ অ্যালিল ইজ অ্যান অ্যালিল, মানে প্রচ্ছন্ন অ্যালিল হলো সেই ধরনের অ্যালিল দ্যাট এক্সার্টস ইটস এফেক্ট অনলি ইন দ্য হোমোজাইগাস কন্ডিশন। দিস ইজ ইম্পর্টেন্ট। রিসেসিভ অ্যালিল তখনই প্রকাশিত হবে যদি অনলি সেটা হোমোজাইগাস কন্ডিশনে থাকে। দ্যাট মিনস যদি দুটোই যদি রিসেসিভ অ্যালিল হয় তবেই সেই ক্যারেক্টার আমরা দেখতে পাবো, এবং সেটাকেই আমরা বলবো রিসেসিভ বা প্রচ্ছন্ন ক্যারেক্টার। অ্যাকচুয়ালি পপুলেশনে যে কোনো ইন্ডিভিজুয়াল বা যে কোনো স্পিসিসের পপুলেশনে প্রধানত ক্যারেক্টার দু রকম হতে পারে, একটি ডমিনেন্ট আর একটা রিসেসিভ। সুতরাং ডমিনেন্ট ক্যারেক্টার হোমোজাইগাস হতে পারে অথবা হেটারোজাইগাস হতে পারে, বাট রিসেসিভ বা প্রচ্ছন্ন ক্যারেক্টার উইল বি অলওয়েজ উইল বি হোমোজাইগাস। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু ডমিনেন্ট ক্যারেক্টার দুটো ফর্মেই থাকতে পারে, ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি ফর্মে থাকতে পারে, সেই কারণের জন্য অবভিয়াসলি কোনো পপুলেশনে এই ডমিনেন্ট ক্যারেক্টারকে বেশি দেখা যায়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে কেন ডমিনেন্ট ক্যারেক্টার জেনারেলি বা ডমিনেন্ট অ্যালিল কেন ওয়াইল্ড টাইপ অ্যালিল, তাহলে তোমাকে বলতে হবে যে ওয়াইল্ড টাইপ অ্যালিল হলো সেই সমস্ত অ্যালিলগুলো যে সমস্ত অ্যালিলগুলো কোনো পপুলেশনে যাদের এক্সপ্রেশন বেশি হয়। তাহলে ডমিনেন্ট অ্যালিল এক্ষেত্রে কি হচ্ছে? ডমিনেন্ট অ্যালিল যেহেতু দুটো ফর্মেই, অর্থাৎ হোমোজাইগাস এবং হেটারোজাইগাস ফর্মেই প্রধানত ডমিনেন্ট ক্যারেক্টার দেখায়, সেই কারণের জন্য এরা প্রধানত ওয়াইল্ড টাইপ। ওকে, কিন্তু রিসেসিভ ক্যারেক্টার হতে গেলে অবশ্যই তাদেরকে হোমোজাইগাস হতে হবে। তাহলে ডমিনেন্ট হওয়ার জন্য দুটো চান্স আছে, কিন্তু রিসেসিভ হওয়ার জন্য কি হচ্ছে? একটা চান্স। সেই কারণের জন্য রিসেসিভ ক্যারেক্টার জেনারেলি প্রধানত পপুলেশনে কম দেখা যায়। ঠিক আছে, এবার দেখো জেনারেলি ডমিনেন্ট অ্যালিলস আর ডিনোটেড উইথ অ্যান আপার কেস লেটার। প্রধানত ডমিনেন্ট অ্যালিলকে আমরা কি দিয়ে বা প্রকট অ্যালিলকে আমরা প্রধানত বড় হাতের অক্ষর দিয়ে লিখতে পারি, অথবা এরকম ভাবে লিখতে পারি ফার্স্ট লেটার এবং সেকেন্ড লেটার হলো স্মল লেটারে আমরা লিখতে পারি। সুতরাং এগুলো সব হলো ডমিনেন্ট অ্যালিলকে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে ডমিনেন্ট অ্যালিলকে আমরা বড় হাতের অক্ষরে লিখতে পারি, অথবা ফার্স্ট লেটার বড় হাতের, সেকেন্ড লেটার ছোট হাতের হতে পারে, অর অল দ্য লেটার আপার কেস, অথবা সবগুলোকে আমরা বড় হাতে লিখতে পারি, যেমন HIS4 এটা একটা ডমিনেন্ট অ্যালিল, এবং রিসেসিভ অ্যালিলকে সবসময় ছোট হাতের লেখা হয়। এবং ফ্রুইট ফ্লাই এর ক্ষেত্রে বা ড্রসোফিলা মেলানোগাস্টারের ক্ষেত্রে, যাকে বলে সিন্ডারেলা অফ জেনেটিক্স, তাদের ক্ষেত্রে প্লাস, এই যে প্লাস সাইন যেটা দেওয়া হচ্ছে সেটা মেবি ডমিনেন্ট অর রিসেসিভ। ওকে, এরকম সিচুয়েশনে কি লেখা হয়? প্লাস বাই এ, অর্থাৎ প্লাসকে আমরা বলবো ডমিনেন্ট, আর নিচে যে ক্যারেক্টারকে লেখা হয় সেটাকে রিসেসিভ হিসাবে লেখা হয়। সুতরাং এরকম ভাবে ডমিনেন্ট আর রিসেসিভ অ্যালিলকে প্রকাশ করা হয়। জেনারেলি ডমিনেন্ট অ্যালিলকে ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়, এবং রিসেসিভ অ্যালিলকে জেনারেলি স্মল লেটারে প্রকাশ করা হয়। এক্ষেত্রে দেখো ড্রসোফিলা মেলানোগাস্টার মাছের বিভিন্ন রকমের জেনোটাইপ কিভাবে প্রকাশ করা হয়েছে সেই বিষয়গুলো লেখা আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আমি আর এই জায়গাগুলো পড়ছি না, ঠিক আছে? এবনি কালার ইত্যাদি এই জায়গাগুলো একটুখানি দেখে নেবে। ওকে, কিভাবে আমরা ডমিনেন্ট এবং রিসেসিভ অ্যালিলকে কিভাবে আমরা প্রকাশ করব। এবার দেখো এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো জেনোটাইপ। তাহলে জেনোটাইপ আমরা কাকে বলবো? বাংলাতে যদি বলতে যাই যে কোনো জীবের জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত যে বৈশিষ্ট্য তাকেই আমরা প্রধানত বলবো জেনোটাইপ। তাহলে জেনোটাইপ মানে সাম টোটাল অফ জিনস ইনহেরিটেড ফ্রম বোথ দ্য প্যারেন্টস ইররেসপেক্টিভ অফ হোয়েদার দে এক্সপ্রেসড অর নট। ওকে, এটা বলেছিলেন যে জোহানসেন। তাহলে যে সমস্ত জিনগুলো প্রধানত বা কোনো বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলোকেই আমরা প্রধানত জেনোটাইপ বলবো। দ্য জেনেটিক কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ নোন অ্যাজ জেনোটাইপ। অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়ালের যে টোটাল যে জেনেটিক কনস্টিটিউশন, অর্থাৎ তার মধ্যে কেমন ধরনের জিন আছে, ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য কোন টাইপের জিন আছে, হোমোজাইগাস আছে নাকি হেটারোজাইগাস আছে, তাকেই আমরা বলবো জেনোটাইপ। অল অফ দ্য অ্যালিলস possessed by an individual is known as the genotype. সুতরাং কোনো জীবে যত রকমের অ্যালিল আছে সমস্ত অ্যালিলকেই প্রধানত আমরা জেনোটাইপ বলবো। দেন দিস ইজ অ্যাকচুয়ালি দ্য জেনোটাইপ। ওকে, এর সঙ্গে সঙ্গে তোমরা এক্সাম্পল দিয়ে দেবে, সিম্পল এক্সাম্পল, যেমন ফেনোটাইপ যদি টল হয় তাহলে তার জেনোটাইপ কি হবে?
তাহলে তার জেনোটাইপ আইদার ক্যাপিটাল টি হতে পারে অথবা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, দেন দিস ইজ সিম্পলি অ্যাকচুয়ালি দ্য জেনোটাইপ। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো হোমোজাইগাস। দেখো হোমোজাইগাস মানে কি? হোমোজাইগাস মানে যখন কোনো পার্টিকুলার ক্যারেক্টারের জন্য দুটি জিন যখন একই রকম হবে তখনই তাকে বলা হয় হোমোজাইগাস। হোমোজাইগাস পজেসেস দ্য টু আইডেন্টিক্যাল অ্যালিলস ফর এ ট্রেট, অর্থাৎ কোনো পার্টিকুলার বৈশিষ্ট্যের জন্য হোমোজাইগাস সবসময় যখন একই রকমের অ্যালিল যখন নেয় বা একই রকমের অ্যালিল যখন থাকে তখনই তাকে বলা হয় হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস ডমিনেন্ট হতে পারে, হোমোজাইগাস দুরকম হতে পারে। প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, হোমোজাইগাস ডমিনেন্ট হতে পারে। তাহলে ডমিনেন্টকে আমি কি বলেছিলাম? ক্যাপিটাল টি ক্যাপিটাল মানে ক্যাপস দিয়ে আমরা প্রকাশ করব। রিসেসিভকে কি দিয়ে প্রকাশ করব? স্মল লেটার দিয়ে প্রকাশ করব। সুতরাং এগুলো হলো হোমোজাইগাস। এরপরে যে বিষয়টা আছে, দেখো এরপরে যে বিষয়টা আছে সেটা হলো পিওর লাইন। দিস ইজ ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে এক্ষেত্রে আমি দাগ দিয়ে দিয়েছি। তো এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল উইথ দ্য সিমিলার জেনেটিক ব্যাকগ্রাউন্ড, তাহলে একদল জীব যাদের ব্যাকগ্রাউন্ড সিমিলার জেনেটিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে is often referred to as the line or strain or the variety or breed। তোমরা জানো যে কোভিড-19 করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েশন আসছে, ঠিক আছে? করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েশন আসছে। তাহলে আরএনএ যুক্ত ভাইরাস, এই আরএনএর বিভিন্ন মিউটেশনের ফলে কি হচ্ছে? ডিফারেন্ট টাইপের স্ট্রেন তৈরি হচ্ছে। তাহলে তাদের জেনেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু একই। তাহলে এদের জেনেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু একই, যে সমস্ত ভ্যারিয়েশন যেগুলো আসছে তাদের জেনেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু একই। সো দে অল আর অ্যাকচুয়ালি স্ট্রেন, ওকে, ডিফারেন্ট টাইপের স্ট্রেন। কেন তারা স্ট্রেন? কারণ তারা একই রকম জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই জন্যই তাদেরকে আমরা বলবো স্ট্রেন। সুতরাং এটা এবারে ইম্পর্টেন্ট হতে পারে। Then a group of individuals with the similar genetic background is often referred to as the strain, line or the variety or breed. Okay, তাহলে স্ট্রেন কাকে বলে তোমরা জেনে গেলে। Homozygous individual, because of having of identical alleles for one or more trait, produce only one type of gamete। সুতরাং হোমোজাইগাস ইন্ডিভিজুয়াল যেহেতু কেবলমাত্র একই রকমের অ্যালিল দিয়ে গঠিত, সুতরাং এরা কেবলমাত্র এক ধরনের গ্যামেট তৈরি করবে। এই এক ধরনের গ্যামেট মানে কি? আইদার একটি অ্যালিল দিয়ে ধরা যাক এক্ষেত্রে দুটো গ্যামেট তৈরি হবে, কিন্তু দুটো গ্যামেটেই যেহেতু একই রকমের অ্যালিল আছে তাই জন্য এটাকে আমরা বলবো একই টাইপের। ওকে, তোমার কাছে যদি দুটো লাল পেন থাকে তাহলে একই রকমের পেন আছে, আবার যদি একটা লাল পেন একটা কালো পেন থাকে তাহলে দু রকমের পেন আছে। সুতরাং এক্ষেত্রে আমরা কি বলবো? হোমোজাইগাস ইন্ডিভিজুয়াল, দেখো ক্যাপিটালে এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে, কিন্তু এই দুটো গ্যামেটেই কিন্তু জিন একই আছে, সেই জন্য একে আমরা কি বলবো? সেই জন্য এরা অ্যাকচুয়ালি একই টাইপের গ্যামেট তৈরি করে। দেয়ারফর দে বাই দ্য সেলফিং অর দ্য মেটিং ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালস ফর মেনি জেনারেশন। তাহলে ইনব্রিডিং আমরা কাকে বলবো? তাহলে যখন কোনো স্ট্রেন বা যখন কোনো একই জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ইন্ডিভিজুয়ালসের মধ্যে যখন সেলফিং হয় তখন কি হবে? তখনই তাকে আমরা বলবো ইনব্রিডিং ইউজুয়ালি প্রডিউসেস এ পপুলেশন দ্যাট ইজ হোমোজাইগাস অ্যাট নিয়ারলি অন লোসাই। ওকে, সুতরাং এই জায়গাটা একটুখানি জেনে রাখবে, হোয়াট ইজ ইনব্রিডিং অ্যান্ড হোয়াট আর দ্য স্ট্রেন। আমি একটু হাইলাইট করে দিচ্ছি, হোয়াট ইজ ইনব্রিডিং স্ট্রেন, স্ট্রেন জায়গাটা জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইনব্রিডিং কাকে বলে। ওকে, এবার দেখো এক্ষেত্রে কিছু জায়গা আছে, এক্ষেত্রে পিওর লাইন পেরেন্টস, সুতরাং হোমোজাইগাস কন্ডিশন আছে গ্যামেট এবং সেখান থেকে অফস্প্রিং তৈরি হয়েছে, সুতরাং এই জায়গাকে আমরা পিওর লাইন বলতে পারি। এই জায়গাটা একটু পড়ে ফেলবে। এবং তারপরে যেটা আছে সেটা হলো হেটেরোজাইগাস। সুতরাং হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই হেটেরোজাইগাস কন্টেইনস দ্য ডিফারেন্ট অ্যালিলস অ্যাট এ সিঙ্গেল লোকাস অ্যান্ড প্রডিউস দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস। সুতরাং কোন একটা পার্টিকুলার লোকাসে হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল সবসময় কি করবে? দুটো ডিফারেন্ট টাইপের তারা অ্যাকচুয়ালি ধরা যাক এক্ষেত্রে সমসমস্ত ক্রোমোজোম আছে, সুতরাং কোনো পার্টিকুলার লোকাসে ডিফারেন্ট টাইপের এক্ষেত্রে অ্যালিল থাকবে, সুতরাং সেই জন্যই তারা হলো হেটেরোজাইগাস। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই হেটেরোজাইগট কন্টেইনস দ্য টু ডিফারেন্ট অ্যালিলস অ্যাট এ সিঙ্গেল লোকাস। তাহলে কোনো পার্টিকুলার লোকাসে এরা দুটো ডিফারেন্ট টাইপের এরা হচ্ছে অ্যালিল নিয়ে থাকবে, সুতরাং তারাই হলো হেটেরোজাইগাস অ্যান্ড প্রডিউস দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ গ্যামেটস। তাহলে এক্ষেত্রে যে গ্যামেট তৈরি হবে একটি ক্যাপিটাল টি অ্যালিল যুক্ত আর একটা স্মল টি অ্যালিল যুক্ত, সেই কারণের জন্য এক্ষেত্রে ডিফারেন্ট টাইপের গ্যামেট তৈরি হবে। ওকে, এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো হাইব্রিড। ইন দিস আচ্ছা, হাইব্রিড কি? না, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে হাইব্রিডকে আমরা সিনোনিমাস ধরবো হেটেরোজাইগাস কন্ডিশনে। ওকে, তাহলে ইন দিস জেনেটিক্স চ্যাপ্টারে আমরা হাইব্রিডকে সিনোনিমাস ধরবো কার সঙ্গে? হেটেরোজাইগাস কন্ডিশনে। মোনোহাইব্রিড রেফার টু দ্য সিঙ্গেল হাইব্রিড ফ্র্যাক্টার এবং পলিহাইব্রিড ইত্যাদি। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে মেন্ডেলের এই যে মোনোহাইব্রিড ক্রস বলা হচ্ছে, তো মোনোহাইব্রিড ক্রস কেন বলা হচ্ছে? যে ক্রসে একটি মাত্র ট্রেট নিয়ে আমরা পরীক্ষা করব, সুতরাং যে ক্রসে
সিঙ্গেল ট্রেট নিয়ে আমরা যখন পরীক্ষা করব তখনই তাকে আমরা বলবো মোনোহাইব্রিড। যেমন মটর গাছের হাইট, তাহলে মটর গাছের হাইটে কি করছি আমরা একটা ট্রেট নিয়ে পরীক্ষা করছি, সো দিস ইজ মোনোহাইব্রিড। এবং এই হাইটের দুটো ডিফারেন্ট কন্ট্রাস্টিং ক্যারেক্টার হচ্ছে, একটা টল আর একটা হলো ডোয়ার্ফ। তাহলে এক্ষেত্রে দেখো মোনোহাইব্রিড এই কারণের জন্যই বলা হচ্ছে কারণ সিঙ্গেল ট্রেট নিয়ে পরীক্ষা করা হচ্ছে, সেই জন্যই এটা মোনোহাইব্রিড। ডাইহাইব্রিড কাকে বলবো, যদি দুটো ট্রেট নিয়ে যদি পরীক্ষা করা হয়, টু ট্রেট নিয়ে যদি পরীক্ষা করা হয় তখনই তাকে আমরা বলবো ডাইহাইব্রিড। ওকে, সুতরাং এক্ষেত্রে হাইব্রিডকে এটাই বলা হচ্ছে যে হেটারোজাইগাস কন্ডিশনকে প্রধানত আমরা হাইব্রিড হিসাবে ধরছি। সুতরাং যদি এরকম কোয়েশ্চেন দেয় যে হোয়াট ইজ হাইব্রিড, প্রধানত জেনেটিক্সে হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালকেই হাইব্রিড হিসাবে ধরা হয়। ওকে, এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো ক্যারিয়ার্স। দেখো ক্যারিয়ার্স কি, এক্ষেত্রে হেটারোজাইগাস যে সমস্ত ইন্ডিভিজুয়াল আছে তারা ডমিনেন্ট জিন এবং তার সঙ্গে সঙ্গে রিসেসিভ জিন ক্যারি করে। যে সমস্ত ইন্ডিভিজুয়ালস জেনারেলি যারা রিসেসিভ জিন ক্যারি করে এবং যখন এই সমস্ত রিসেসিভ জিনগুলো যখন হার্মফুল হয় তখন সেই হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালকে বলা হয় ক্যারিয়ার। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ক্যারিয়ার? এ হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল হু পজেসেস এ ডিলেটেরিয়াস রিসেসিভ অ্যালিল। সুতরাং সেই সমস্ত হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল যারা কি করে ডিলেটেরিয়াস রিসেসিভ অ্যালিল অর্থাৎ ক্ষতিকর রিসেসিভ অ্যালিল যারা ক্যারি করে এবং হিডেন ফ্রম দ্য ফেনোটাইপিক ভিউ, তাহলে এদের ফেনোটাইপ কিন্তু প্রকাশিত হচ্ছে না, অর্থাৎ এই সমস্ত অ্যালিল কিন্তু তাকে প্রকাশ করছে না। কেন প্রকাশ করছে না? কারণ তারা রিসেসিভ কন্ডিশনে আছে। অন্য অ্যালিল 100% প্রকাশিত হচ্ছে, বাট বাই দ্য ডমিনেন্ট নর্মাল অ্যালিল এন্ড দে আর কল্ড অ্যাজ দ্য ক্যারিয়ার। মোস্ট ডিলেটেরিয়াল অ্যালিল আর হার্ভার্ড বাই এ পপুলেশন আর ফাউন্ড ইন দ্য ক্যারিয়ার ইন্ডিভিজুয়াল। সুতরাং এই সমস্ত ডিলেটেরিয়াস যে সমস্ত অ্যালিলসগুলো আছে যারা প্রধানত জেনারেলি ক্ষতি করে, জেনারেলি এগুলিকেই আমরা বলবো ক্যারিয়ার। যেমন আমরা জানি যে কালার ব্লাইন্ডনেসের ক্যারিয়ার থাকে, এরকম ডিফারেন্ট টাইপের ক্যারিয়ার থাকে। ওকে, সুতরাং ক্যারিয়ার যদি বলে জেনেটিক্সে তখন তোমাকে এই ডেফিনেশনটা দিতে হবে। এবার দেখো এক্ষেত্রে আমি একটা রেজাল্ট তোমাদেরকে দেখিয়েছি যে মোনোহাইব্রিড ক্রসের কি রেজাল্ট হবে। মোনোহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক রেশিও হবে 3:1 এবং জেনোটাইপিক রেশিও হবে 1:2:1। ডাইহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক রেশিও হবে 9:3:3:1 এবং জেনোটাইপিক রেশিও কি রকম হবে সেটা এক্ষেত্রে লিখে দিয়েছি। দেখো 1:2:1:2 কিভাবে মনে রাখবে, অনেক সময় ভুলে যাই আমরা। প্রথমে 1:2:1:2, তারপরে মাঝখানে 4, 2:1 2:1 কিভাবে হবে আমি পরের দিন এটা দেখাবো, ঠিক আছে? বইতে ডিফারেন্ট ভাবে হয়তো দেওয়া আছে, কিন্তু রেশিও তো তুমি অল্টারনেট করে লিখতে পারো। কিভাবে আমি এই রেশিওটা পেলাম, আমি ডাইহাইব্রিড ক্রস ছাড়া আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই রেশিওটা আমরা পেতে পারি। এবার দেখো phenotypic ratio of a dihybrid cross is simply the combination of the two monohybrid cross। তাহলে ডাইহাইব্রিড ক্রসে এই যে phenotypic ratio আমরা পেলাম যেটা 9:3:3:1, এটা সিম্পলি মোনোহাইব্রিড ক্রসের কম্বিনেশন। এই জায়গাটা কিভাবে এলো আমি পরের দিন এই জায়গাটা তোমাদেরকে বলবো। যে সিম্পল আমরা যে নর্মাল যে চেকার বোর্ড ব্যবহার করে আমরা যে ডাইহাইব্রিড ক্রসের যে সমস্ত ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও আমরা যে বের করি, অ্যাকচুয়ালি উইদাউট দ্য হেল্প অফ চেকার বোর্ড কিভাবে তুমি ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও তুমি বের করবে এই সম্বন্ধে আমি পরের দিন আমি এটা আলোচনা করব, ঠিক আছে? এবার দেখো এরপরে যে জায়গাটা আছে এখান থেকে একটা কোয়েশ্চেন্স দিতে পারে, একটা প্রবলেমস আমি তোমাদেরকে দেখিয়েছি। ধরা যাক একটা ধরা যাক জেনোটাইপ দেওয়া আছে। ওকে, সো দিস ইজ এ জেনোটাইপ, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি স্মল সি ক্যাপিটাল ডি স্মল ডি। তাহলে এই যে জেনোটাইপ দেওয়া আছে, এবার কেউ কি আমাকে বলতে পারবে যে এই জেনোটাইপের অ্যাকচুয়ালি কত রকমের, এই জেনোটাইপ যুক্ত জীবে কত রকমের গ্যামেট তৈরি হবে? কেউ কি আমাকে বলতে পারবে? বলো দেখি, এই জায়গাটা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে তো দুটো ক্যাপিটাল ডি আছে স্যার। হ্যাঁ বলো। এটা স্যার 2 টু দি পাওয়ার n এ শুনতে হবে, মানে 3। হ্যাঁ বলো কতটা? এটা হচ্ছে কটা হেটারোজাইগাস কন্ডিশনে আছে সেটা হচ্ছে n এর মান। 8 টাইপ। স্যার ডিটা স্যার দুটো আছে, মানে দুটোই ক্যাপিটাল ডি আছে। 8 টাইপ। ওটা কি একটা স্মল ডি হবে? কোনটা বলো বলো, কোথায় ক্যাপিটাল ডি আছে? আমি স্যার একটা ডিটা না আমি স্যার সিটা বুঝতে পারছি না, স্মল না ক্যাপিটাল? আচ্ছা একটা ক্যাপিটাল এ আছে, ডিটা স্মল এ আছে, দুটোই আমি বলে দিচ্ছি। ক্যাপিটাল। আমি একটা র‍্যান্ডম আমি একটা জেনোটাইপ লিখেছি। দেখো এক্ষেত্রে যে কোয়েশ্চেন্সটা আমি করেছি যে এই রকম জেনোটাইপ যুক্ত জীবে কত রকমের গ্যামেট তৈরি হবে, হাউ মেনি টাইপস অফ গ্যামেট, নট হাউ মেনি নাম্বারস অফ গ্যামেট। স্যার 4 টাইপ। বলো কত স্যার টাইপ? 4 টাইপ। 4 টাইপের। আমি একটু দেখে নিই। স্যার সিটা কি ক্যাপিটাল না স্মল বুঝতে পারছি না। দুটো সি ক্যাপিটাল আছে। বলো একটা ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল স্যার 4 টাইপ। হ্যাঁ 4 টাইপ স্যার, 4 টাইপ। ঠিক আছে, কিভাবে হলো বলো? 2 টু দি পাওয়ার
হ্যাঁ ওই 2 টু দি পাওয়ার n স্যার 2 to the power হোমোজাইগাস 2, যে 2 কটা to the power থাকবে 2, সেটা n এর মান বসবে। একদম একদম ঠিক হ্যাঁ আছে, একদম ঠিক বলেছো, ঠিক আছে। 2 to the power 2, হ্যাঁ, এক্ষেত্রে দেখো যে ফর্মুলা যেটা আছে সেটা হলো যখন তোমাকে কোয়েশ্চেন্স দেবে যে টাইপস অফ জেনোটাইপ, ওকে, কত রকমের জেনোটাইপ তৈরি হবে, নট নাম্বার, এটা ভালো করে মনে রাখবে, কত রকমের জেনোটাইপ তৈরি হবে, তখন কি ফর্মুলা, 2 টু দি পাওয়ার n ফর্মুলা। তাহলে এক্ষেত্রে হেটেরোজাইগাস কোনটা আছে, ক্যাপিটাল এ স্মল এ আছে, এবং আর একটা হেটেরোজাইগাস কি আছে, ক্যাপিটাল ডি স্মল ডি আছে। তাহলে এক্ষেত্রে কত রকমের গ্যামেট তৈরি হবে, একটা হেটেরোজাইগাস আছে, এটা হোমোজাইগাস আছে, এটাকে ধরবো না, এটা হোমোজাইগাস আছে, এটাকে ধরবো না, স্মল বি হোমোজাইগাস। স্যার এটাও তো হবে, ই ক্যাপিটাল আছে না একটা, কোনটা বলো বলো, ক্যাপিটাল ই স্মল ই, আমি তিনটে ওখান হবে থেকে না, 2 ধরিনি, to the তুমি power 3 হবে না? পাশে আমি যেটা লিখেছি সেটা দেখো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি যেটা লিখেছি ওটা দেখো, আমি র্যান্ডমলি একটা জেনোটাইপ নিয়েছি, প্রথমে আছে ক্যাপিটাল এ স্মল এ, তারপরে আছে ক্যাপিটাল বি, তারপরে আছে স্মল বি, তারপরে ক্যাপিটাল সি, তারপরে ক্যাপিটাল ডি স্মল ডি। সুতরাং সিম্পল যে ফর্মুলা সেটা হলো টাইপস অফ গ্যামেট যদি হয়, এটা জেনোটাইপ লিখেছে, টাইপস অফ গ্যামেট যদি হয়, সিম্পল ফর্মুলা 2 টু দি পাওয়ার n মানে কি, n মানে নাম্বার অফ হেটেরোজাইগাস। সুতরাং কতগুলো হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল আছে, তাহলে হেটেরোজাইগাস কতগুলো আছে, দুটো, এই ক্যাপিটাল এ স্মল এ আছে আর ক্যাপিটাল ডি স্মল ডি আছে, তাহলে 2 স্কয়ার, তাহলে কত রকমের গ্যামেট তৈরি হবে, 4 রকমের গ্যামেট তৈরি হবে, তোমরা ঠিকই বলেছিলে, ঠিক আছে। তাহলে এখানটা দেখো আমি জাস্ট একটা ফর্মুলা লিখেছি, এই ফর্মুলা দিয়ে এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। সুতরাং এই ফর্মুলা দিয়ে নাম্বার অফ জিন পেয়ার্স হেটেরোজাইগাস মানে n দিয়ে আমরা লিখেছি নাম্বার অফ দ্য টাইপস অফ গ্যামেট ফর্ম, ওকে, আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি, ওকে। তাহলে দেখো এক্ষেত্রে নাম্বার অফ জিন পেয়ার্স ইন নাম্বার অফ দ্য টাইপস অফ গ্যামেটস, নাম্বার অফ টাইপস অফ গ্যামেট কি হবে, 2 টু দি পাওয়ার n। নাম্বার অফ জেনোটাইপ, কত রকমের জেনোটাইপ তৈরি হবে, 3 টু দি পাওয়ার n। নাম্বার অফ ফেনোটাইপ, কত রকমের ফেনোটাইপ তৈরি হবে, 2 টু দি পাওয়ার n, ওকে। সুতরাং তোমাকে বের করে নিতে হবে যে নাম্বার অফ হেটেরোজাইগাস কতগুলো আছে। যদি তোমাকে কোয়েশ্চেন্স দেয় যে নাম্বার অফ টাইপস অফ গ্যামেট, অর্থাৎ কত বিভিন্ন রকমের গ্যামেট তৈরি হবে, তখন 2 টু দি পাওয়ার n ফর্মুলা দিতে হবে। যদি তোমাকে প্রশ্ন দেয় যে কত রকমের জিনোটাইপ তৈরি হবে, তখন তোমাকে 3 টু দি পাওয়ার n এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যদি বলে নাম্বার অফ ফেনোটাইপ, কত রকমের ফেনোটাইপ তৈরি হবে, তখন তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সুতরাং এখান থেকে এরকম যদি কোয়েশ্চেন্স দিয়ে দেয় কোনো জেনোটাইপ থেকে কি কি পাবে, এই প্রশ্ন দিতেই পারে মেন্ডেলিয়ান জেনেটিক্স থেকে, তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আমি একটা এক্সাম্পল দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো ক্যাপিটাল এ স্মল এ ইত্যাদি এরকম একটা জেনোটাইপ দেওয়া আছে, এটা কিভাবে করা যায় সেটা আমি এক্ষেত্রে বলে দিয়েছি। আবার একবার বলে দিই, অনেকে হয়তো তোমরা এই বিষয়টা অনেকে জানো না, বেশিরভাগই জানো যদিও, একদম সিম্পল ব্যাপার। তাহলে জেনোটাইপ কি দেওয়া আছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি ইত্যাদি এরকম দেওয়া আছে। তাহলে জেনোটাইপ এটা দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য রুলস, টাইপ অফ গ্যামেটস কি, 2 টু দি পাওয়ার n। এখানে নাম্বার অফ হেটেরোজাইগাস কি হচ্ছে, কতগুলো হেটেরোজাইগাস আছে, একটা, দুটো, তারপরে কতগুলো আছে, এটা তিনটে, ওকে। সুতরাং নাম্বার অফ হেটেরোজাইগাস এক্ষেত্রে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ই স্মল ই, তাহলে দ্যাট ইজ দ্য 3। তাহলে রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট 2 টু দি পাওয়ার 3 সমান 8। যখন এরকম প্রবলেম দেবে তখন তোমাকে এইভাবে স্টেপ বাই স্টেপ এইরকম ভাবে তখন তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তুমি জাস্ট যদি 2 টু দি পাওয়ার 3 সমান 8 যদি দিয়ে দাও, তাহলে কিন্তু এরকম ভাবে হবে না। তখন এইরকম ভাবে এসএসসি তে লেখার টেকনিকটাই দেখো, তোমরা জানো কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ইউ নো এভরিথিং আই থিঙ্ক, বাট রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বিষয়টা কিন্তু শিখতে হবে। সুতরাং কিভাবে লিখবে সব সময় মনে রাখবে যে পয়েন্টস করে উত্তর লিখবে, তোমার টানা লেখা কেউ কারোর পড়তে ভালো লাগবে না, ঠিক আছে। সুতরাং সবসময় পয়েন্টস করে লেখার চেষ্টা করবে এবং মেন জায়গাগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। সুতরাং এইভাবে যখন প্রশ্ন দেয়া হবে তখন এইভাবে লেখার চেষ্টা করবে। এবার চলো আমি মেন্ডেলিয়ান জেনেটিক্সে আমি ঢুকে গেলাম। দেখো তোমরা মোটামুটি ভাবে অনেকেই জানো, সবাই প্রায় জানো মেন্ডেলিয়ান জেনেটিক্স। তাহলে 1866 সালে মেন্ডেল একটা বই একটা পেপার পাবলিশ করেছিলেন, অ্যান এক্সপেরিমেন্টস উইথ প্ল্যান্ট ব্রিডিং। মেন্ডেল যে পেপার পাবলিশ করেছিলেন সেই পেপার ছিল অ্যান এক্সপেরিমেন্ট উইথ প্ল্যান্ট ব্রিডিংস। কিন্তু 1865 সালের পর দীর্ঘদিন ধরে এই পেপার কিন্তু আনডিসকভার ছিল, অর্থাৎ মেন্ডেলকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, যা হয় যে ভালো কাজের আমরা সহজে স্বীকৃতি পাই না। কিন্তু 1900 সালে তিনজন বোটানিস্ট হুগো দ্য ভিস, টমাস সেরমার্ক এবং কার্ল কোরেন্স পুনরায় মেন্ডেলের আবিষ্কারকে মানে একই রকমের জিনিস আবিষ্কার করলেন, মেন্ডেল এক্সপেরিমেন্ট যেটা করেছিলেন সেরকমই বিষয় তারা আবিষ্কার করলেন, এবং এটাকেই বলা হয় রিডিসকভারি অফ মেন্ডেলিজম। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন্স দেয় হোয়াট ইজ দ্য রিডিসকভারি অফ মেন্ডেলিজম, এই জায়গাটা ভালো করে
পড়ে এটা লিখে নেবে, এখানটা আমি আর পড়ছি না, ঠিক আছে। চ্যাম্পিয়ন ব্রিটিশ বায়োলজিস্ট উইলিয়াম মেডিসন প্রথম জেনেটিক্স শব্দটা ব্যবহার করেছিলেন। সুতরাং চ্যাম্পিয়ন ব্রিটিশ বায়োলজিস্ট, তাকে বলা হয় চ্যাম্পিয়ন সায়েন্টিস্ট, তিনি প্রথম জেনেটিক্স শব্দটা ব্যবহার করেছিলেন। জেনেটিক্স মানে হলো টু জেনারেট। দেন হোয়াট ইজ জেনেটিক্স? তোমাকে সিম্পলি কেউ যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ জেনেটিক্স, জেনেটিক্স মানে ট্রাভেলিং অফ জিনস, অর্থাৎ জিনের ট্রাভেলিং অফ জিনস ফ্রম জেনারেশন টু জেনারেশন। ওকে, ফ্রম জিন টু জিন, জিনের এই যে বংশ পরম্পরায় সঞ্চারণ পদ্ধতি, তাকেই আমরা বলবো জেনেটিক্স। মেন্ডেল কোন গাছের উপর পরীক্ষা করেছিলেন? পিজাম স্যাটিভামের উপর পরীক্ষা করেছিলেন। কেন তিনি পিজাম স্যাটিভামকে চয়েস করেছিলেন? দেখো এই পয়েন্টসগুলো লিখতে হবে। পিজাম স্যাটিভাম হলো একটি ডাইকট, একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। পিজাম স্যাটিভাম কি? একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, সুতরাং এর দুটি কটিলেডন্স আছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আচ্ছা, পিজাম স্যাটিভামের কিছু ক্যারেক্টার এক্ষেত্রে দেওয়া আছে, এবং এক্ষেত্রে ওয়ান পিকুলারিটি অফ দ্য পি রিপ্রোডাকশন ইজ দ্যাট দ্য পেটালস অফ দ্য ফ্লাওয়ার ইজ ক্লোজ ডাউন টাইটলি। ওকে, সেপাল মানে হলো বৃতি, আর পেটাল মানে হচ্ছে দলমণ্ডল। সুতরাং দলমণ্ডলগুলো এমনভাবে তারা ক্লোজড হয়ে থাকে, যেটাকে কন্ট্রিভেন্সেস অফ দ্য পলিনেশন, তোমাদের একটা চ্যাপ্টার আছে দেখবে বোটানিতে, যে কন্ট্রিভেন্সেস অফ দ্য পলিনেশন। সুতরাং এদের পেটালস গুলো কি থাকে? ক্লোজড হয়ে থাকে। ওকে, সেই কারণের জন্য একটি ফ্লাওয়ার থেকে অন্য ফ্লাওয়ারে কখনো রেণু কখনো যেতে পারে না। এবং এক্ষেত্রে কি হয়? সেলফ ফার্টিলাইজেশন ঘটবে, প্রধানত সেলফ ফার্টিলাইজেশন ঘটবে, ইন হুইচ দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল গ্যামেট অফ দ্য সেম ফ্লাওয়ার ইউনাইট উইথ ইচ আদার। তাহলে সেলফ ফার্টিলাইজেশন বা স্বপরাগযোগ আমরা কাকে বলবো? একই ফুলের পুং ধানি থেকে পরাগ রেণু যখন সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়বে, তখনই তাকে আমরা বলবো সেলফ ফার্টিলাইজেশন। কিন্তু দেখো এই জায়গায় কোন জেনারেশনে মেন্ডেল সেলফিং করেছিলেন এবং কোন জেনারেশনে মেন্ডেল ক্রসিং করেছিলেন, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, এবং মেন্ডেল অবটেইনড মেনি ডিফারেন্ট ট্রু ব্রিডিং ভ্যারাইটিস অফ দ্য প্ল্যান্ট। যাই হোক, এই বিষয়গুলো তোমরা জানো, আমি আর এখানটা পড়ছি না, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে হার্মোফ্রোডাইট ফ্লাওয়ার, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে আমি প্রধানত সেই জায়গাগুলো পড়বো। এটি হলো হার্মোফ্রোডাইট ফ্লাওয়ার, অর্থাৎ একই ফুলের মধ্যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র থাকে, মানে স্ট্যামেন এবং কার্পেল থাকে। এবার আমরা যেখানে চলে এসেছি সেটা হলো মেন্ডেলের এক্সপেরিমেন্ট। তোমরা সবাই জানো এই সম্বন্ধে, সেই কারণে জন্য আমি খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টা বলছি। মেন্ডেলের এক্সপেরিমেন্ট, বলো কি বলছো বলো। দাঁড়াও কি, এবার দেখো মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট আছে তোমরা প্রত্যেকেই জানো। আমি জাস্ট একদম শর্টে লিখে দেবো। একটা টল মটর গাছের সঙ্গে একটা ডুয়ার্ফ মটর গাছের যখন আমরা ক্রস করব, তখন সেটা হচ্ছে পেরেন্টাল জেনারেশন। ওকে, এবং পেরেন্টাল জেনারেশন থেকে যে জেনারেশন আসবে সেটা হলো F1 জেনারেশন। F1 জেনারেশনকে বলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। F1 জেনারেশনকে আমরা কি বলবো? এর নাম হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, সেই জন্য একে বলে F1 জেনারেশন। এবার তোমরা সবাই মিউট করে দাও, ঠিক আছে। তাহলে এখান থেকে মেন্ডেল যেটা পেলেন সেটা হলো সমস্ত গাছ, অর্থাৎ 100% গাছ কি হলো? 100% গাছ হচ্ছে লম্বা। এবার কি করলেন? এই যে F1 জেনারেশনের যে 100% লম্বা গাছ ছিল, তাদের মধ্যে তিনি ক্রস করলেন, এবং ক্রস করার ফলে যেটা পেলেন সেটা হলো F2 জেনারেশন। তাহলে একটি জেনারেশন হলো পেরেন্টাল জেনারেশন। পেরেন্টাল জেনারেশনের গাছগুলোর মধ্যে যখন প্রজনন হবে তখন সেটা হলো F1 জেনারেশন। F1 জেনারেশনের গাছগুলোর মধ্যে যখন প্রজনন হবে তখন যেটা পাবো আমরা F2 জেনারেশন। কিন্তু এই প্রজননের টাইপ কি ছিল? মেন্ডেলের পি জেনারেশনে তিনি কি করেছিলেন? সেলফ ফার্টিলাইজেশন করেছিলেন নাকি ক্রস ফার্টিলাইজেশন করেছিলেন? কি করেছিলেন সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো এখানটা দাঁড়াও, আচ্ছা এখানটা দেখো মেন্ডেলের যে সেলফ ফার্টিলাইজেশন, তো সেলফ ফার্টিলাইজেশন কি বলবো? সেলফ ফার্টিলাইজেশনে তিনি কি করেছিলেন? আচ্ছা, এক্ষেত্রে মটর ফুল, আমি আগেই বলেছি যে মটর ফুল হলো হার্মাফ্রোডাইট, মানে উভয় লিঙ্গ ফুল। সুতরাং একই ফুলে পুংকেশর চক্রও থাকবে, যেমন মানে স্ট্যামেন যেমন থাকবে। স্ট্যামেন মানে হলো মেল রিপ্রোডাক্টিভ অর্গান। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে কার্পেল বা পিস্টিল আমরা বলতে পারি, সেটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। সুতরাং স্ট্যামেন কি থাকবে? অ্যান্থার থাকবে এবং ফিলামেন্ট থাকবে, মানে পুংধানী এবং পুংদণ্ড। স্টিগমা কি থাকবে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়। তাহলে এটা হলো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে সেলফ ফার্টিলাইজেশন আমরা কাকে বলবো? Cross section of a flower showing the stamen, that is the male reproductive organ, and the pistil, that is the female reproductive organ. Anther at the ends of the stamen produce the pollen or the microspore. সুতরাং আমরা প্রত্যেকেই জানি যে অ্যান্থারের মধ্যে বা পরাগ ধানের মধ্যে কি তৈরি হবে? পরাগ ধানের মধ্যে পরাগ রেণু বা মাইক্রোস্পোর তৈরি হবে, ঠিক আছে। এই যে পরাগ রেণু বা মাইক্রোস্পোর যেটা তৈরি হলো, এই মাইক্রোস্পোরই অ্যাকচুয়ালি স্টিগমাতে বা গর্ভমুণ্ডতে যায়, এবং তবেই না পরাগ সংযোগ ঘটবে।
তাহলে another ends of the stamen produce pollen or the microspore of the flowering plants that germinate to form the male gametophyte. তাহলে এই যে মাইক্রোস্পোর আছে, এই মাইক্রোস্পোর যখন গর্ভমুণ্ডতে যখন পড়ে তখন গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রসে পোলেন টিউব তৈরি হয় এবং এই যে স্ট্রাকচারটা এটাই অ্যাকচুয়ালি মেল গ্যামেটোফাইট বা পুংলিঙ্গ ধরে, হুইচ ল্যান্ডস অন দ্য পিস্টিল। তাহলে এই যে মাইক্রোস্পোর কোথায় যে চলে যাবে, মানে পিস্টিল মানে স্ত্রী ফিমেল যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট আছে তার স্টিগমাতে চলে যাবে অ্যান্ড ফার্টিলাইজেস দ্য প্ল্যান্ট অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড অ্যাজ দ্য সেলফিং। তাহলে সেলফিং মানে কি, স্বপরাগযোগ মানে কি, সিম্পলি একই ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে যখন পড়বে তখনই তাকে আমরা বলবো সেলফিং। মেন্ডেল কোথায় সেলফিং করেছিলেন এবং কোথায় ক্রসিং করেছিলেন, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ক্রসিং। এবার আমরা দেখবো যে ক্রস ফার্টিলাইজেশন, ফিউশন অফ দ্য মেল গ্যামেট অর দ্য পোলেন ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ফিমেল ফ্রম দ্য অ্যানাদার। তাহলে এক্ষেত্রে এটা একটা গাছ আছে এবং এটা একটা অন্য একটা গাছ আছে, তাহলে এই গাছ থেকে পরাগরেণু যখন অন্য গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে যখন পড়বে তখনই তাকে আমরা বলবো ক্রস ফার্টিলাইজেশন। মেন্ডেল ওয়াজ এবল টু প্রিভেন্ট the self fertilization, removing the stamens from a developing flower bud before they are anther produced by the mature pollen. This is called emasculation. এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। ইমাসকিউলেশন কাকে বলে? ইমাসকিউলেশন হলো সেই পদ্ধতি যখন কোনো উভয় লিঙ্গ ফুলের, যখন কোনো বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের, যখন কোনো হার্মাফ্রোডাইট ফ্লাওয়ারের যখন পরাগধানী মানে পুংকেশর চক্রকে যখন আমরা অপসারণ করব, রিমুভ করে দেব, তখনই তাকে আমরা বলবো ইমাসকিউলেশন। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। Mendel was able to prevent the self-fertilization, removing the stamens from a developing flower bud before their anthers produce any mature pollen. কোনো ম্যাচিওর পোলেন তৈরি করার আগেই তিনি অ্যান্থারকে রিমুভ করেছিলেন। Next, he took the pollen from the stamens of the another flower and dusted them onto the pistil of the emasculated on the pollinated. ঠিক আছে, এই জায়গাটা বুঝে গেলে মোটামুটি। এবার আমরা চলে আসি যে ট্রু ব্রিডিং অর দ্য পিওর ব্রিডিং স্ট্রেন। মেন্ডেল ওয়ার্ক অনলি উইথ দ্য পি স্ট্রেন। তিনি কেবলমাত্র মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন, হুইচ দ্য ট্রেট আন্ডার দ্য ইনভেস্টিগেশন রিমেইনড অ্যান আনচেঞ্জ ফ্রম পেরেন্ট টু অফস্প্রিং ফর মেনি জেনারেশন। সুতরাং মেন্ডেল যে সমস্ত গাছ তিনি নিয়েছিলেন মটর গাছ এবং যে এক্সপেরিমেন্ট করেছিলেন প্রধানত দীর্ঘ বিভিন্ন জেনারেশন ধরে, অসংখ্য জেনারেশনে তিনি সেই ক্যারেক্টার এ প্রধানত কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। সাচ স্ট্রেনস বা যদি দেখা না যায় তখনই তাকে বলে ট্রু ব্রিডিং অর দ্য পিওর ব্রিডিং স্ট্রেন। এই জায়গাটা একটুখানি পড়ে রাখবে, ঠিক আছে। মেন্ডেল সিলেক্টেড 7 ট্রেটস টু স্টাডি। আমি তোমাদেরকে কি বলেছিলাম, হোয়াট ইজ ট্রেটস? ট্রেটস মানে অ্যাকচুয়ালি কোনো একটা ইন্ডিভিজুয়ালকে প্রথমেই তুমি যদি দেখো, ধরা যাক কোনো একটা মানুষকে তুমি দেখছো, প্রথমেই কি মনে হবে? প্রথমেই লম্বা মনে হবে, প্রথমেই মনে হবে যে হাইট কতটা। তাহলে হাইট হলো ট্রেট, কিন্তু ক্যারেক্টার কি, সে লম্বা নাকি খর্ব, দিস ইজ কল্ড ক্যারেক্টার। মেন্ডেল কতগুলো ট্রেট নিয়েছিলেন? মেন্ডেল 7খানা ট্রেট নিয়েছিলেন। কি কি ট্রেট আছে অনেক সময় এটা দিয়ে দিতে পারে, আমরা অনেক সময় ইগনোর করে যাই, ঠিক আছে, ভাবি যে এটা সোজা হয়ে যাবে, তখন দেখবে যে পরীক্ষার হলে 5টা মনে পড়ছে, 2টা মনে পড়ছে না। সুতরাং এই জায়গাগুলো কিন্তু একটুখানি কেয়ারফুল থাকবে, ঠিক আছে। তাহলে মেন্ডেল এক্ষেত্রে 7টা ট্রেট নিয়েছিলেন স্টাডি করার জন্য। প্রত্যেকটা ট্রেট বা ক্যারেক্টারের দুটি ইজিলি ডিস্টিংগুইশেবল ফেনোটাইপ ছিল, মানে কি প্রত্যেকটা ক্যারেক্টার ছিল কন্ট্রাস্টিং ক্যারেক্টার। প্রতিটা ক্যারেক্টার তিনি যেগুলো নিয়েছিলেন সেগুলো কন্ট্রাস্টিং ক্যারেক্টার। এবং এই প্রসঙ্গে আরো একটা বিষয়, সেটা হলো মেন্ডেল অ্যাক্সিডেন্টালি যে সমস্ত ক্যারেক্টারগুলো নিয়েছিলেন তাদের জিনগুলো ডিফারেন্ট ক্রোমোজোমে ছিল, ঠিক আছে। তাহলে মেন্ডেল যে সমস্ত ক্যারেক্টারগুলো সিলেক্ট করেছিলেন সেই সমস্ত ক্যারেক্টার্সের জিনগুলো, সেই সমস্ত ক্যারেক্টার্সের অ্যালিলগুলো দে ওয়্যার লোকেটেড অন দ্য ডিফারেন্ট ক্রোমোজোম। যেহেতু তারা ডিফারেন্ট ক্রোমোজোমে তারা বর্তমান ছিল, সেই কারণের জন্য এটা সম্ভব হয়েছিল তাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেই কারণের জন্যই তাদের স্বাধীন বিন্যাস সম্ভব হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কেন সম্ভব হয়েছিল? কারণ মেন্ডেল যে সমস্ত ক্যারেক্টারগুলো চয়েস করেছিলেন সেই সমস্ত ক্যারেক্টারের জিনগুলো ডিফারেন্ট ক্রোমোজোমে ছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য কি টু দ্য সাকসেস অফ মেন্ডেল। এটাই ছিল মেন্ডেলের সাফল্যের অন্যতম প্রধান কারণ। কারণ মেন্ডেল যে সমস্ত জিনগুলোকে চয়েস করেছিলেন সেই সমস্ত জিনগুলো আনলিঙ্কড ছিল, তারা ডিফারেন্ট ক্রোমোজোমে ছিল। এই জায়গাটা ভালো করে মনে রাখবে।
এবার চলো আমরা একটু এক্সপেরিমেন্ট দেখে নিই। তাহলে দেখো এক্ষেত্রে একটি ফিমেল ফ্লাওয়ার, এটা হলো মেল ফ্লাওয়ার। তাহলে যে বিষয়টা বলছিলাম পি জেনারেশনে তিনি যেটা করেছিলেন সেটা ক্রস ফার্টিলাইজেশন। পি জেনারেশনে তিনি কি করেছিলেন? ক্রস ফার্টিলাইজেশন। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে দেখো এক্ষেত্রে কি করলেন, এক্ষেত্রে পোলেন বা পুং রেণুকে অন্য ফুলের গর্ভমুণ্ডে স্ত্রী ফুলে স্থানান্তরিত করলেন। এই জায়গায় কোনো অ্যান্থার নেই। তাহলে কি হলো? টল এবং ডুয়ার্ফ, অর্থাৎ ফিমেল এবং মেল, এদের মধ্যে প্রজননের ফলে ক্রস ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি হলো? টল ফ্লাওয়ার তৈরি হলো। এবার এই যে F1 যে জেনারেশনের যে সমস্ত গাছগুলো ছিল তাদের মধ্যে সেলফ ফার্টিলাইজেশন করলেন। তাদের মধ্যে কি করলেন? সেলফ ফার্টিলাইজেশন, অর্থাৎ ডিফারেন্ট গাছের মধ্যে নয়, একই গাছে একই ফুলে। তাহলে এক্ষেত্রে স্টিগমা, এটা হলো স্টিগমা। ওকে, আগে যেটা ছিল সেটা হলো ডিফারেন্ট ফুলে। এবার কি করলেন? F1 জেনারেশনে যে গাছগুলো ছিল একই ফুলের মধ্যে, সুতরাং F1 জেনারেশনে দুটো গাছের মধ্যে নয়, একই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে তিনি পড়তে দিয়েছিলেন। সো দিস ইজ সেলফিং। যে বিষয়টা বলছিলাম, তোমরা হয়তো টোটাল প্রসিডিওর জানো, কিন্তু কোন জায়গায় ক্রসিং হয়েছে আর কোন জায়গায় সেলফিং করেছিলেন, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং F1 জেনারেশনে তিনি যেটা করেছিলেন সেটা হলো সেলফিং, এবং পি জেনারেশনে যেটা করেছিলেন সেটা হলো ক্রসিং। সেলফিং করার ফলে কি হলো? F2 জেনারেশন তৈরি হলো, এবং F2 জেনারেশনে কি দেখা গেল? 3 ভাগ লম্বা এবং 1 ভাগ খর্ব গাছ তৈরি হলো। অর্থাৎ টল যে সমস্ত গাছ, সমস্ত গাছ F1 জেনারেশনের টল ছিল। তাহলে তাদের ফেনোটাইপ কি হলো? তাহলে তাদের ফেনোটাইপ যেটা এলো সেটা হলো 3:1, অর্থাৎ 3 ভাগ লম্বা এবং 1 ভাগ খর্ব। কেন 3 ভাগ লম্বা এলো? তোমাকে বলেছিলাম যে ডমিনেন্ট অ্যালিল উইল বি অলওয়েজ ওয়াইল্ড টাইপ। কোনো একটা পপুলেশনে ডমিনেন্ট অ্যালিল সবসময় ওয়াইল্ড টাইপ হবে। কোনো পপুলেশনে ডমিনেন্ট অ্যালিল অনেক বেশি দেখা যাবে, এবং সেই কারণের জন্যই এই ডমিনেন্ট বৈশিষ্ট্য এক্ষেত্রে দেখা গেল, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য বা 3 ভাগ লম্বা এবং 1 ভাগ খর্ব এলো। তাহলে তাদের জেনোটাইপ কি হলো? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি স্মল টি। এটা কত হলো? 1:2:1। এটা আমি আর চেকার বোর্ডের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা নিশ্চয়ই এগুলো সবাই জানো, সেই কারণের জন্য আমি আর এটা বলছি না। প্রধানত যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি সেটা বলে দিই। তাহলে মেন্ডেল এক্ষেত্রে সেলফ ফার্টিলাইজেশন করলেন, এবং তার ফলে তিনি কি পেলেন? 3:1 রেশিওতে তিনি প্ল্যান্টস পেলেন। হাইব্রিড হ্যাড দ্য এবিলিটি টু প্রডিউস দ্য ডুয়ার্ফ প্রোজেনি ইভেন দো দেমসেলভস আর দ্য টল। তাহলে এক্ষেত্রে যে হাইব্রিডগুলো তারা কি করলো? তারা ডুয়ার্ফ প্রোজেনি মানে খর্ব মটর গাছ তৈরি করলো, যদিও তারা প্রত্যেকেই ছিল লম্বা। মেন্ডেল ইনফার্ড দ্যাট দিস হাইব্রিড ক্যারিজ দ্য আইডেন্টিক্যাল জেনেটিক ফ্যাক্টর ফর দ্য ডুয়ার্ফনেস। মেন্ডেল এটাই বললেন যে এই যে হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল, সে কিন্তু ডুয়ার্ফনেসের ক্যারেক্টার এক্ষেত্রে নিয়েছিল, মানে বহন করছিল, ক্যারি করছিল। ওয়ান দ্যাট ওয়াজ মাস্কড বাই দ্য এক্সপ্রেশন অফ দ্য অ্যানাদার ফ্যাক্টর ফর দ্য টল। ওকে, সুতরাং এক্ষেত্রে যে বিষয়টা দেখা গেল, সেক্ষেত্রে হেটেরোজাইগাস এই যে ইন্ডিভিজুয়াল আছে, ক্যাপিটাল টি উইল বি অলওয়েজ ডমিনেন্ট ওভার স্মল টি। অর্থাৎ এক্ষেত্রে ক্যাপিটাল টি 100% প্রকাশিত হলো এবং স্মল টি প্রকাশিত হতে পারলো না। সুতরাং ক্যাপিটাল টির এক্ষেত্রে এক্সপ্রেশন কি হলো? 100%, এবং স্মল টি এক্ষেত্রে 0% প্রকাশিত হলো। ওকে, এবং আমি আর এক্সপেরিমেন্ট তোমাদেরকে চেকার বোর্ডের সাহায্যে দেখাচ্ছি না, এক্ষেত্রে লেখা আছে, দেখো এক্ষেত্রে লম্বা মটর গাছ ক্যাপিটাল ডি আমি দেখিয়েছি বোঝানোর জন্য। ওকে, এটা তোমরা ক্যাপিটাল টিও লিখতে পারো, ডুয়ার্ফ মটর গাছ। তাহলে এক্ষেত্রে গ্যামেট কি হবে? সো দিস ইজ দ্য গ্যামেট। তাহলে এই যে গ্যামেট ক্যাপিটাল ডি এবং স্মল ডি, এরা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হবে তখন কি হবে? হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল তৈরি হবে। এরা কেমন গ্যামেট তৈরি করবে? ক্যাপিটাল ডি এবং স্মল ডি। এবার যখন এদের মধ্যে সেলফ ফার্টিলাইজেশন হবে তখন কি হবে? তখন এক্ষেত্রে এই যে গ্যামেট ডিফারেন্ট হবে। এই গ্যামেটগুলো যখন পরস্পরের সঙ্গে এবার তুমি গুণ করে দাও, ক্যাপিটাল ডি স্মল ডি ইত্যাদি, এবং তার ফলে ফেনোটাইপিক রেশিও 3:1 এবং জেনোটাইপিক রেশিও 1:2:1। এবার চলে আসে কনক্লুশনে। ওকে, সো দ্য প্রিন্সিপাল অফ দ্য ডমিনেন্স। মেন্ডেল এখান থেকে কি কনক্লুশনে এলেন? মেন্ডেল যে কনক্লুশনে এলেন সেটা হলো প্রিন্সিপাল অফ দ্য ডমিনেন্সি। এই জায়গাটা কিন্তু আমরা যখন এক্সটেনশন অফ মেন্ডেলিজম যখন আমরা আসবো তখন কিন্তু আমাদের এই জায়গাটা লাগবে। ইন এ হেটেরোজাইগাস one allele may be conceal the presence of the another. Some alleles evidently control the phenotype even when they are present in a single copy. What is the principle of dominance in a heterozygous? দেখো in a heterozygous, আমি প্রথমে লিখি in a heterozygous, one allele may conceal the presence of another. ক্যাপিটাল টি এক্ষেত্রে কি করছে? স্মল টিকে কনসিল করছে, মানে কি? সে যাতে প্রকাশিত হতে না পারে। কনসিল মানে লুকিয়ে ফেলছে, ঠিক আছে? সো এখানটা
one another. Some alleles evidently control the phenotype even when, তাহলে এক্ষেত্রে এই অ্যালিলটা কি হচ্ছে, ফেনোটাইপকে কন্ট্রোল করছে, টলকে কন্ট্রোল করছে, যদিও স্মলটি এক্ষেত্রে বর্তমান আছে, অর্থাৎ অন্য ক্যারেক্টারের অ্যালিল যদিও বর্তমান আছে, কিন্তু এক্ষেত্রে একটি অ্যালিলই কেবলমাত্র প্রকাশিত হচ্ছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ প্রিন্সিপাল অফ ডমিনেন্সি। নেক্সট, প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন, অর্থাৎ পৃথক ভবনের সূত্র। মেন্ডেল এক্ষেত্রে যে সূত্রটা পেলেন সেটা হলো পৃথক ভবনের সূত্র। তোমাকে যদি বলে যে কনক্লুশন কি এসেছিল সেটা এটা, আর যদি বলে সূত্র কি এসেছিল তখন তোমাকে এই সূত্রটা তোমাকে লিখতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সূত্র মেন্ডেলিয়ান। ইন এ heterozygous কন্ডিশনে দুটো ডিফারেন্ট অ্যালিল সেগ্রিগেট ফ্রম ইচ আদার ডিউরিং দ্য ফরমেশন অফ দ্য গ্যামেট, অর্থাৎ কোনো হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়ালে যখন গ্যামেট তৈরি হয় তখন দুটো অ্যালিল পরস্পরের সঙ্গে সেগ্রিগেট মানে আলাদা হয়ে যায়। দ্য বায়োলজিক্যাল বেসিস অফ দিস ফেনোমেনা ইজ পেয়ারিং অ্যান্ড সাবসিকুয়েন্ট সেপারেশন অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম ডিউরিং দ্য মিওসিস। এরপরে কি হবে, দ্য বায়োলজিক্যাল বেসিস অফ দিস ফেনোমেনন ইজ পেয়ারিং। ওকে, এরপরে আবার এরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হওয়ার পর আবার যখন গ্যামেট তৈরি হবে তখন এরা আবার পরস্পরের থেকে সেপারেটেড হয়ে যাবে। এটাকেই আমরা বলবো পৃথক ভবনের সূত্র। তাহলে কোনো হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়ালের যে ডিফারেন্ট টাইপের অ্যালিল থাকে, সেই ডিফারেন্ট টাইপের অ্যালিলগুলো যখন গ্যামেট তৈরি করে তখন তারা পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, আবার ফের যখন তারা জাইগোট তৈরি করবে তখন তারা আবার একত্রিত হবে। সুতরাং এই যে সূত্র এটা হলো মেন্ডেলের পৃথক ভবনের সূত্র। তাহলে তোমাকে যদি বলা হয় যে মেন্ডেলের এক সম্প্রদানে তিনি কোন সূত্রে উপনীত হয়েছিলেন বা মেন্ডেলের সূত্রটি প্রথম সূত্রটা বিবৃত করো, তখন তোমাকে দ্য প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন এটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, এবং এটা এবং প্রিন্সিপাল অফ ডমিনেন্সি এটা তিনি একটা কনক্লুশনে এসেছিলেন, কিন্তু সূত্র যদি বলে তখন তোমাকে প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন এই সূত্রটা বলতে হবে। এবার দেখো এক্ষেত্রে আমি একটা জাস্ট বইয়ের ছবি দেখিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো টোটাল বিষয়টা। ডিফারেন্ট ফেনোটাইপ আমরা এক্ষেত্রে নিয়েছি, একটি হলো পিঙ্ক কালারের একটা বা পার্পল কালার এবং এক্ষেত্রে হোয়াইট কালার। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো প্রথমেই কি করছে, স্ট্যামেন থেকে অ্যান্থারকে প্রথমে বা পরাগধানীকে রিমুভ করে দিচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, স্ত্রী ফুল এক্ষেত্রে তৈরি হচ্ছে। তাহলে পরাগধানী থেকে পরাগরেণু প্রথমে স্ত্রী ফুলের মধ্যে দেওয়া হলো, তাহলে এক্ষেত্রে কি করা হলো, ক্রসিং করা হলো। তাহলে এই জায়গাটায় কি করা হলো, ক্রসিং করা হলো ফার্স্ট জেনারেশনে। ক্রসিং করার পরে কি হলো, এবার যে সমস্ত মটর বীজ যেগুলো তৈরি হলো, এই যে এক্ষেত্রে আমরা কি দেখলাম যে ওয়েটেড ফর দ্য পলিনেটেড কার্পেল টু ম্যাচিওর ইনটু দ্য পড। তাহলে এই কার্পেল কি হবে, এবার পড মানে হচ্ছে কি বলে পডের বাংলা, এটাকে বলা হচ্ছে যে মটর গাছের যে কভারিং যেটা, সেই কভারিং এর মধ্যে বা সিড এগুলো হলো বীজ। ওকে, সুতরাং এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে বীজ তৈরি হচ্ছে এটা, এবং সেটাকে যখন আমরা প্ল্যান্টিং করব তখন কি আমরা দেখতে পাবো, তখন আমরা দেখতে পাবো যে সমস্ত কালার যেটা আছে সেটা হলো পার্পল কালার। ওকে, সুতরাং এক্ষেত্রে পার্পল কালার কি হয়ে গেল, এক্ষেত্রে পার্পল কালার হয়ে গেল ডমিনেন্ট ক্যারেক্টার। সিম্পল একদম, এটা ক্লাস 10 এর নলেজ। সুতরাং এই বিষয়টা তোমরা জেনে নিলে। এরপরে যে বিষয়টা আমি তোমাদেরকে বলছিলাম যে মনে রাখতে হবে সেটা কি, মেন্ডেল কিভাবে রেশিও পেয়েছিলেন। দেখো মেন্ডেল অ্যাকচুয়ালি ছিলেন একজন ম্যাথমেটিশিয়ান, তিনি কিভাবে রেশিও পেয়েছিলেন। তাহলে দেখো এক্ষেত্রে ক্যারেক্টার বা ট্রেট আমরা বলতে পারি। ওকে, সো ট্রেট আমরা বলতে পারি। তাহলে কি হলো, ফ্লাওয়ার কালার, ফুলের বর্ণ পার্পল এবং হোয়াইট। F2 জেনারেশনে কি পেয়েছিলেন, 705:224, প্রায় অলমোস্ট ক্লোজ 3, এবং এটা হলো 1। তাহলে 3:1 F2 জেনারেশনে মোনোহাইব্রিড ক্রসের রেশিও, ফেনোটাইপিক রেশিও। আবার ফের দেখো সিড কালার মানে মটর বীজের কালার, ইয়েলো আর গ্রিন মানে হলুদ আর সবুজ। এরপরে কি সিড শেপ, গোল এবং কুঞ্চিত, কেমন এসেছিল, প্রায় সবকিছুই 3-এর কাছাকাছি। একদম যে মানে 4টে মটর গাছ পেয়েছিল সেখান থেকে 3টে লম্বা এবং একটা খর্ব এরকম কিন্তু নয়, অসংখ্য মটর গাছ তিনি দেখেছিলেন এবং সেগুলোকে তিনি গণনা করেছিলেন, গুনেছিলেন, যেমন 705 এবং 224। তাহলে তার রেশিও কত হলে হবে, 3.15:1। সুতরাং অলমোস্ট নিয়ার অ্যাবাউট 3:1 রেশিও তিনি পেয়েছিলেন। ওকে, তাহলে এটাই ছিল মোটামুটি ভাবে মেন্ডেলিয়ান জেনেটিক্সের বিষয়। এবং এরপরে যে বিষয়টা আছে সেটা হলো এক্সটেনশন ডাইহাইব্রিড ক্রস। আমি পরের দিন ডাইহাইব্রিড ক্রস এবং এক্সটেনশন অফ মেন্ডেলিজম এটা পুরো শেষ করে দেব। এবং আমি আরো একটা বিষয় আজকে আমি তোমাদেরকে বলবো, সেই বিষয়ে আমি চলে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই তোমরা মেন্ডেলিয়ান বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। একজন আমাকে প্রশ্ন করছিল ওই জায়গাটা, আমি একটু খোঁজার চেষ্টা করি, জাস্ট একটুখানি আমাকে সময় দাও। হ্যাঁ, এই জায়গাটা ঠিক আছে,
তাহলে যদি কোনো একটা পার্টিকুলার জেনোটাইপ যদি দিয়ে দেয়, প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা কি, হেটেরোজাইগাস কতগুলো আছে সেটা খুঁজতে হবে। যদি টাইপস অফ গ্যামেট, আচ্ছা নাম্বার অফ টাইপস অফ গ্যামেট, যদি নাম্বার অফ টাইপস অফ গ্যামেট যদি দেয় তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তোমাকে যদি প্রশ্ন দেয় যে এই জেনোটাইপে কত প্রকারের গ্যামেট তৈরি হবে, তখন তুমি এইভাবে লিখবে। তোমাকে যদি প্রশ্ন দেয় যে নাম্বার অফ জেনোটাইপ, অর্থাৎ এই প্রকার জেনোটাইপে পরবর্তী জেনারেশনে কত রকমের জেনোটাইপ যুক্ত জীব তৈরি হবে, তখন যে ফর্মুলা দেবে সেটা হলো 3n। তাহলে এক্ষেত্রে তোমরা যে এক্সাম্পল দেখতে পাচ্ছ, এই এক্সাম্পলে কত রকমের হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল আছে। তোমাকে যদি বলে এই জেনোটাইপ যুক্ত জীবে পরবর্তী জেনারেশনে বা কত রকমের জেনোটাইপ প্রধানত এখান থেকে পাওয়া যেতে পারে, তখন কি হবে, এখানটা একটুখানি আমি লেখাটা দেখে নিই। ওকে, সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন রুল ফর ওয়ার্কিং আউট অফ দ্য গ্যামেটস অ্যান্ড দ্য নাম্বার অফ জেনোটাইপস অ্যান্ড দ্য ফেনোটাইপ। অর্থাৎ এই জেনোটাইপ যুক্ত জীবে কত রকমের প্রবাবল জেনোটাইপ হতে পারে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ হেটেরোজাইগাস কি হবে, কতগুলো আছে, 3n। প্রবাবল জেনোটাইপ কত হতে পারে, 3n। তাহলে হেটেরোজাইগাস কতগুলো আছে, আমরা দেখেছি 3। তাহলে এক্ষেত্রে কত রকমের হতে পারে, 27 রকমের প্রবাবল জেনোটাইপ হতে পারে। আবার নাম্বার অফ ফেনোটাইপ যদি বলে তাহলে 2n। তাহলে n মানে কত আছে এখানে, n মানে এক্ষেত্রে 3। তাহলে 8 রকমের এক্ষেত্রে ফেনোটাইপ এক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, সুতরাং এটা হলো সিম্পল ফর্মুলা। জাস্ট তোমাকে যদি প্রশ্ন দেয় অনেক কিছু চিন্তা করার দরকার নেই, শুধু ফর্মুলা দেবে আর উত্তর লিখে দেবে। নাম্বার অফ গ্যামেট যদি দেয়, টাইপস অফ গ্যামেট জেনারেলি এই জায়গাটাই দেয়, এবং নাম্বার অফ জেনোটাইপ যদি দেয় তখন এটা লিখে দেবে, এবং নাম্বার অফ ফেনোটাইপ যদি দেয় তখন এটা লিখে দেবে। এবার বলো কে কি বলছিলে, দাঁড়া আমি এটা বন্ধ করি, আর একটা বিষয় আমি পড়াবো একটু। এবার দেখো, এরপরে আমি যেটা বলবো সেটা হলো জিনের কনসেপ্ট। জিন কাকে বলা হয়, অ্যাকচুয়ালি হোয়াট ইজ জিন? জিন ইজ নাথিং বাট দিস ইজ এ সেগমেন্ট অফ ডিএনএ হুইচ ক্যান সিনথেসাইজ এ পলিপেপটাইড চেইন। তাহলে জিন মানে কি, ধরা যাক এটা একটা ডিএনএ আছে এবং ডিএনএর কোনো পার্টিকুলার অংশ যখন একটা পলিপেপটাইড চেইন তৈরি করে তাকেই আমরা বলবো জিন। সিম্পল, ঠিক আছে। তাহলে জিন তোমাকে যদি বলে যে তোমাকে যদি বলে যে জিন কাকে বলে, দেখো এই প্রশ্ন দিতেই পারে। বংশগতির ধারক এবং বাহককে যদি জিন বলা হয়, এটা কিন্তু লিখলে হবে না। তুমি যেটা লিখবে যে বিটল এবং টটামের ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস। বিটল এবং টটাম বলেছিলেন যে জিন হলো ডিএনএর একটা অংশ যেখান থেকে একটি এনজাইম তৈরি হয়, তাকেই বলা হয় জিন। কিন্তু বিজ্ঞানের টমাস কেক কি বললেন, টমাস কেক যে কনসেপ্টটা দিলেন, আচ্ছা যেখান থেকে এনজাইম তৈরি হয় তাকেই আমরা কি বলবো, জিন। এরপরে যেটা হলো সেটা হলো পলিপেপটাইড, ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস। আমি আরএনএ এর কথা এখানে বলছি না, ঠিক আছে, জাস্ট শর্টে আমি বলে দিচ্ছি। ইনগ্রাম এই কনসেপ্টটা দিয়েছিলেন। ইনগ্রাম বলেছিলেন যে জিন হলো ডিএনএ এর একটা অংশ যা একটি সুনির্দিষ্ট পলিপেপটাইড চেইন তৈরি করে, তাকেই বলা হয় জিন। তাহলে তোমাকে যদি বলে যে জিন কাকে বলে, তুমি লিখবে যে জিন সম্বন্ধে দুটি কনসেপ্ট আছে। নাম্বার ওয়ান জিন ওয়ান এনজাইম কনসেপ্ট। বিজ্ঞানী বিডল এবং টটাম এটা দিয়েছিলেন। তাদের মতে যে জিন হলো ডিএনএর একটা অংশ যা এনজাইম তৈরি করে। সেকেন্ড যে কনসেপ্ট ইনগ্রাম দিয়েছিলেন, ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড। জিন হলো ডিএনএর সেই অংশ যেখান থেকে পলিপেপটাইড চেইন তৈরি হয়, এবং বর্তমানে ইনগ্রামের সংজ্ঞাকেই বর্তমানে সর্বজন গ্রাহ্য বলা হয়। জোহানসেন প্রথম এই শব্দ ব্যবহার করেছিলেন জিন। মেন্ডেল যেটাকে বলেছিলেন ফ্যাক্টর, জোহানসেন সেটাকে বলেছিলেন জিন, এবং জিনকে তিনি বলেছিলেন অ্যান এলিমেন্টারি ইউনিট অফ দ্য ইনহেরিটেন্স। ওকে, এবার দেখো বলছে যে লিনিয়ার সেগমেন্ট অফ দ্য ডিএনএ সিচুয়েটেড এট এ স্পেসিফিক লোকাস ইজ নোন অ্যাজ দ্য জিন লোকাস। তোমাকে যদি প্রশ্ন দেয় হোয়াট ইজ দ্য জিন লোকাস, তাহলে জিন কোথায় থাকে, তাহলে জিন হচ্ছে লোকাসে থাকে। হোয়াট ইজ দ্য লোকাস? লোকাস ইজ দ্য পজিশন অফ দ্য ক্রোমোসোম where the genes of a particular character is located, then this is called as the locus, which carries coded information associated with a specific function and can undergo the crossing over and also as well as the mutation. তাহলে থার্ড যে সংজ্ঞা যেটা হতে পারে সেটা হলো এটা হতে পারে linear segment of the DNA situated at a specific locus which carries coded information associated with a specific function and can undergo the crossing over as well as mutation, তাকে বলা হয় জিন। সুতরাং জিনের আমরা তিনটে ডেফিনিশন পেলাম, একটি ওয়ান জিন ওয়ান এনজাইম কনসেপ্ট, একটি ইনগ্রামের কনসেপ্ট, এবং আরো একটা এই কনসেপ্ট। জিনকে আমরা বলবো সিস্ট্রন। সিস্ট্রন ইজ কল্ড দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য ডিএনএ।
রেকন ইজ দ্য রিকম্বিনেশন, তাহলে ডিএনএ সেই অংশ যেটা সুনির্দিষ্ট পলিপেপটাইড চেইন তৈরি করে তাকে বলে সিস্ট্রন, মানে স্ট্রাকচারাল জিন। যেমন বিটা গ্যালাক্টোসাইডেস, পারমিস, ট্রান্স অ্যাসিটাইলিস তৈরি করে, দে আর দ্য স্ট্রাকচারাল জিন। রেকন রিকম্বিনেশন, ডিএনএ সেই পোর্শন যার রিকম্বিনেশন হয়, হোমোলোগাস রিকম্বিনেশন, সাইট স্পেসিফিক রিকম্বিনেশন, ডিফারেন্ট টাইপ অফ রিকম্বিনেশন আছে, তোমাদের সিলেবাসে আছে, আমি পড়াবো, ঠিক আছে। মিউটন, মিউটন হলো যে ডিএনএ সেই অংশ যার মিউটেশন হয়, সুতরাং এগুলো সব হলো জিনের কনসেপ্ট। এবং আরো এক রকমের জিন আছে, একটা কনস্টিটিউটিভ জিন আর একটা হলো হাউসকিপিং জিন। একটু বলে দিই যে হোয়াট ইজ দ্য কনস্টিটিউটিভ জিন। দেখো, কনস্টিটিউটিভ জিন হলো সেই সমস্ত জিনগুলো হুইচ রিমেইনস অলওয়েজ অ্যাক্টিভ। তাহলে কনস্টিটিউটিভ জিন কাকে বলবো? কনস্টিটিউটিভ জিন হলো সেগুলো যারা অলওয়েজ অ্যাক্টিভ, যারা সব সময় অ্যাক্টিভ থাকে। আমরা ছোট থেকেই পড়ে এসেছি যে শ্বসন পদ্ধতি দিবারাত্র চলে, দিন রাত আমাদের দেহতে শ্বসন পদ্ধতি চলে, সুতরাং শ্বসনের জন্য গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের জন্য যে সমস্ত এনজাইমস গুলো আছে, দে রিমেইনস অলওয়েজ অ্যাক্টিভ, সো দে আর দ্য কনস্টিটিউটিভ জিন। হোয়াট ইজ দ্য হাউসকিপিং জিন? হাউসকিপিং জিন সুনির্দিষ্ট কন্ডিশনে তারা অ্যাক্টিভ হয়, আবার সুনির্দিষ্ট কন্ডিশনে তারা সুইচ অফ হয়ে যায়, ঠিক আছে। যেমন ল্যাকটোজ ওপেরনের জন্য দায়ী জিন ল্যাক ওপেরন। ল্যাকটোজের প্রেজেন্সে কি হয়, ল্যাকটোজের অ্যাবসেন্সে কি হয়, সুইচ অন হতে পারে, সুইচ অফ হতে পারে, ট্রিপ্টোফান ওপেরন হতে পারে, অ্যারাবিনোজ ওপেরন হতে পারে। সুতরাং এই সমস্ত ওপেরনের জন্য দায়ী যে সমস্ত স্ট্রাকচারাল জিন, তাদেরকে আমরা বলবো হাউসকিপিং জিন। এই বিষয়টাই প্রধানত লেখা আছে, বা তাদেরকে আমরা বলবো হাউসকিপিং জিন, বা তাদেরকে আমরা বলবো নন কনস্টিটিউটিভ জিন। নন কনস্টিটিউটিভ জিনকে অনেক সময় বলা হয় লাক্সারি জিন। এই বিষয়টা তোমরা দেখে নিলে। এবার দেখো আর একটা ছোট্ট জিনিস, যে অ্যালিলস এন্ড মাল্টিপল অ্যালিলস, আমি এই সম্বন্ধে তোমাদেরকে বলেছি, জাস্ট এখানটা একটু পড়ে রাখবে। হোমোজাইগাস, হেটেরোজাইগাস এগুলো যদিও লেখা আছে, তবু এখানটা ভালো পেয়েছি বলে আমি দিয়ে দিলাম। ব্লাডের দ্য ফেনোটাইপ উইথ দ্য জেনোটাইপ কি। এবার দেখো সিউডো অ্যালিল, ঠিক আছে, এই জায়গাটা বলার জন্য আমি এখানটা আসলাম। অ্যাকচুয়ালি সিউডো অ্যালিল আমরা কাকে বলবো? কোন একটা পার্টিকুলার ক্রোমোজোম আছে এবং আমরা জানি যে ক্রোমোজোমের সুনির্দিষ্ট লোকাসে প্রধানত জিন অবস্থান করে, কিন্তু লোকাসগুলো যদি অত্যন্ত ক্লোজলি লিঙ্কড যদি হয়, অর্থাৎ এমন ক্লোজলি লিঙ্কড যদি হয় এবং এই জায়গায় যদি ডিফারেন্ট টাইপের অ্যালিল যদি অবস্থান করে, তখনই তাদেরকে আমরা বলবো সিউডো অ্যালিল। ওকে, তাহলে সিউডো অ্যালিল ইজ ওয়ান অফ দ্য টু অর মোর ক্লোজলি লিঙ্কড জিনস on a chromosome that appear to function as a single allelic pair but occupy the distinct nearly corresponding loci, তাকেই আমরা কি বলবো? সিউডো অ্যালিল। অর্থাৎ এরা এত ক্লোজলি রিলেটেড থাকে যে তারা মনে হয় যে একটা জিন পেয়ার হিসেবে কাজ করে, তখনই তাকে বলা হয় সিউডো অ্যালিল। জাস্ট এইটুকু শুধুমাত্র পড়ে রাখবে, যেটুকু আমি দাগ দিয়ে দিয়েছি এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটা দাগ দিয়ে দিয়েছি তোমাদের জন্য, এই জায়গাটা পড়ে রাখবে। এবং সিউডো অ্যালিলের এক্সাম্পল কি? আই কালার ইন দ্য ড্রসোফিলা। তোমরা বিএসসি এমএসসি তে সিউডো অ্যালিল সম্বন্ধে পড়েছো, কিন্তু এক্ষেত্রে অত ডিটেলসে পড়ার দরকার নেই, আমি জাস্ট যেটুকু দাগ দিলাম এইটুকু জায়গা তোমরা পড়ে রাখবে, ঠিক আছে। হোয়াট ইজ সিউডো অ্যালিল আর হোয়াট ইজ অ্যাকচুয়ালি এক্সাম্পল অফ দ্য সিউডো অ্যালিল, বাকি অংশটা তুমি পড়তে পারো। এবার দেখো সিউডো জিন কিন্তু আলাদা। হোয়াট ইজ দ্য সিউডো জিন? সিউডো জিন নট টু বি কনফিউজড উইথ দ্য সিউডো জিনস হুইচ আর দ্য নন ফাংশনাল জিন। তাহলে যে সমস্ত জিনগুলো নন ফাংশনাল তাদেরকে আমরা বলবো সিউডো জিন, কিন্তু সিউডো অ্যালিল কিন্তু ফাংশনাল, কিন্তু সিউডো জিন কিন্তু নন ফাংশনাল। তাহলে যে সমস্ত অ্যালিলগুলো অত্যন্ত ক্লোজলি লিঙ্ক থাকে সেটাই সিউডো অ্যালিল। এবার যখন এই সিউডো অ্যালিল সম্বন্ধে এই জায়গাটা একটু পড়ে নেবে, তাহলেই টোটাল বিষয়টা বুঝতে পেরে যাবে। এখানটা জাস্ট এইটুকুই তোমাদেরকে পড়তে হবে যে সিউডো অ্যালিল কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে সিউডো অ্যালিলের একটা এক্সাম্পল দাও। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা সমগ্র বিষয়টা বুঝতে পারলে অ্যাকচুয়ালি মেন্ডেলিজমে কোন কোন অংশগুলো আছে। এবং এর পরের দিন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডাইহাইব্রিড ক্রস সম্বন্ধে আলোচনা করব, এবং যে এক্সটেনশন অফ মেন্ডেলিজম, এই সমগ্র বিষয়টা আমি আলোচনা করে দেবো। ওকে, তারপরে একটা ক্লাস থাকবে, সেটা হলো লিঙ্কেজ আর ক্রসিং ওভার এবং রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এরকম এই বিষয়গুলো আলোচনা করে দেবো, কারণ এই জেনেটিক্সের পোর্শন থেকে বিভিন্ন প্রশ্ন আসে। প্রথমে কমন টপিকসগুলো বলে দেবো, তারপরে তোমরা যদি বলো যে বায়োকেমিস্ট্রি ধরতে বায়োকেমিস্ট্রি ধরবো, অথবা যদি বলো যে একদম ক্লাসিক্যাল জায়গাতে চলে যেতে, যেমন প্ল্যান্ট ক্লাসিফিকেশন অথবা এনিম্যাল ক্লাসিফিকেশন, তখন আমি সেই বিষয়গুলো বলবো। ওকে, তো এখন যেটা টার্গেট সেটা মনে রাখবো যে জেনেটিক্স হচ্ছে অ্যাকচুয়ালি বায়োলজির হার্ট, সুতরাং বায়োলজি বুঝতে গেলে
তোমাকে অবশ্যই জেনেটিক্স বুঝতে হবে এবং জেনেটিক্স থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন দেওয়া হতে পারে। তোমাদের অনেকেরই আমি যে বিষয়গুলো বলছি এগুলো কনসেপ্ট আছে, সুতরাং জাস্ট এক্ষেত্রে আমি এগুলোই বলবো যে কোন জায়গাগুলো ফোকাস করতে হবে, যেমন এই জায়গাটা ফোকাস করতে হবে, ঠিক আছে। যেমন তারপরে যেগুলো যেগুলো আমি দেখবে যে এই নোটসে দাগ দেওয়া আছে, তোমরা অনেকে বলেছিলে যে স্যার একটু দাগ দিয়ে দেবেন, যে জায়গাগুলো দাগ দেওয়া আছে দেখবে সেই জায়গাগুলো একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবং রিপ্রেজেন্ট কিভাবে করতে হয় নিশ্চয়ই তোমরা দেখে নিলে, তোমরা এতদিন পরীক্ষার খাতায় লিখেছো, দেখো ইউনিভার্সিটির লেখা এবং কলেজের লেখা এবং তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামের লেখা কিন্তু টোটালি আলাদা। কম্পিটিটিভ এক্সামে যেটা করতে হবে, একটা স্পেসিফিক একটা জায়গা দেওয়া থাকবে, সেই জায়গায় ছোট করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, এটা জাস্ট মাথায় রাখবে, ঠিক আছে। যে স্পেসিফিক যে জায়গা দেবে সবসময় পয়েন্ট করে করে লিখবে। 2 নম্বরের যেহেতু কোয়েশ্চেন যদি হয় তাহলে অবশ্যই তোমরা পয়েন্টস করে করে লিখবে, ঠিক আছে। এবং কোন একটা পার্টিকুলার টপিকসে তুমি যেটা জানো, তুমি যা জানো সেটাকে যে কোনো ভাবে হোক এক্সপ্রেস করার চেষ্টা করবে, যে কোনো ভাবে হোক, ঠিক আছে। তুমি কোনো পার্টিকুলার টপিকসের কোনো বিষয় যদি কোয়েশ্চেন্স দেয়, তুমি যতটা জানো ছোট করে যে কোনো ভাবে হোক সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করবে, হয়েছে, যাতে স্যার যাতে খাতা দেখে যাতে বুঝতে পারেন যে তুমি বিষয়টা সম্বন্ধে জানো, তুমি অনেক কিছু জানো, ঠিক আছে। সুতরাং এই বিষয়গুলো করলেই আশা করি তোমরা মোটামুটিভাবে করতে পারবে। সুতরাং জেনেটিক্সের আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের অনেকেরই হয়তো কাজ আছে, তোমরা আমাকে বলেছো যে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে, তো সেই কারণের জন্য হয়তো 5-10 মিনিট একটু এক্সট্রা লেগে গেল। হ্যাঁ, এবার বলো যদি কারো কোনো সমস্যা থাকে, আশা করি এক্ষেত্রে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তবুও আমি এবার এটা বন্ধ করছি, হ্যাঁ রেকর্ডিংটা, ঠিক আছে, চলো রেকর্ডিংটা বন্ধ করলাম।